970 লক্ষ মাইল দূরে অবস্থিত। সূর্যের চেয়ে আরো কাছে বা আরো দূরে অবস্থান করলে বর্তমান রূপে আমাদের অস্তিত্ব থাকত না। সূর্য এতই শক্তিশালী যে সারা পৃথিবীর মানুষ সময়ের শুরু থেকে যে পরিমাণ শক্তি ব্যবহার করেছে, সূর্য 1 সেকেন্ডে তার থেকেও বেশি শক্তি নির্গত করে। বাতাসের প্রবাহ, স্রোতের ছুটে চলা, বৃষ্টি ঝরা এবং সকল প্রাণের বেড়ে ওঠায় সূর্যের ভূমিকা অপরিসীম। সর্বোপরি সম্পূর্ণ নির্ভরতার প্রতীক সূর্য। সৃষ্টির শুরু থেকেই সূর্য ছিল, আছে এবং ভবিষ্যতের আরো লক্ষ লক্ষ বছর ধরে সূর্য থাকবে। এবং এ কারণেই আমাদের কোম্পানির নাম সান ফার্মা। আর তাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সূর্যের মতো একই রকম আপোষহীন নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সংগ্রাম করছি। 1983 সালে মাত্র 2 জন কর্মী এবং মানসিক রোগ চিকিৎসার 5টি ওষুধ নিয়ে যাত্রা শুরু করে আমাদের কোম্পানি একের পর এক সফলতা অর্জন করে চলেছে, যার ফলে আজ সান ফার্মা 100টিরও বেশি দেশে 2000-এরও বেশি ওষুধ বিক্রি করে বিশ্বের 4র্থ বৃহত্তম জেনারিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 6টি মহাদেশের 50টিরও বেশি সংস্কৃতি, 30,000-এরও বেশি কর্মী সান ফার্মায় নিযুক্ত আছে। বিস্তৃত পরিসরে বিভিন্ন রোগের চিকিৎসায়, যেমন সর্দি কাশি থেকে ক্যান্সার কিংবা লক্ষ লক্ষ এইডস আক্রান্তদের মাঝে প্রতিদিন নতুন আশা জাগানোর জন্য বিশ্বস্ত অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ বা সোরিয়াসিস থেকে চর্মরোগের সমাধান এবং এমন আরও অনেক দুরারোগ্য ব্যাধির নিরাময়ে আমরা প্রতি বছর 3,000 কোটিরও বেশি ডোজেস বিক্রি করছি। 3 দশক আগে থেকে গবেষণা ও উন্নয়নে আমরা উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করে আসছি, যা প্রযুক্তিকে আমাদের মূল পৃথকীকরণ শক্তি হিসাবে ব্যবহার করতে এবং বিশ্বজুড়ে পৃথক পৃথক দেশের জন্য অনেকগুলি কার্যকরী কিন্তু প্রযুক্তিগতভাবে জটিল ওষুধ প্রস্তুত করতে আমাদের সক্ষম করে তুলেছে। আজ আমাদের প্রায় 2000 বিশ্বমানের গবেষকদের একটি দল আছে, যারা পৃথিবী জুড়ে বিস্তৃত সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রসমূহে কাজ করছেন। পৃথিবীর যে প্রান্তেই আমরা গবেষণা, উন্নয়ন, উৎপাদন, পরীক্ষা বা ওষুধ বিতরণ করি না কেন, সর্বদা ওষুধের গুণগত মান সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই সান ফার্মায় গুণগত মানের কোনো বিকল্প নেই। নির্ভরযোগ্যতা, মান, উদ্ভাবন, আস্থা এবং ধারাবাহিকতা, এই মূল বিশ্বাসসমূহের উপর ভিত্তি করে আমরা আমাদের দর্শন, মূল্যবান ওষুধের একটি নেতৃস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছা এবং জীবনকে ছোঁয়া বাস্তবায়নে সক্ষম হচ্ছি। এবং আমাদের পৃথিবী প্রাণের জন্য সূর্য নামের যে নক্ষত্রের উপর নির্ভরশীল, তার মতো করে সমগ্র মানব জাতির কল্যাণে আমরা প্রতিদিন উদিত হব এবং আলো ছড়াব। সান ফার্মা, রিচিং পিপল, টাচিং লাইভস। Good evening and wishing you all a very happy, healthy and prosperous new year. It is an honor and privilege for me to welcome you on behalf of Sun Pharmaceutical Bangladesh Limited for joining today's live session on using different antihypertensives, a patient profile based approach. Sun Pharma successfully conducting different academic initiatives with view to disseminate latest scientific happenings in the medical fraternity globally. And as a meaningful player in healthcare segment of Bangladesh, we have always valued the strong commitment and responsibility to share latest scientific information and knowledge available to us. Reaching people, touching lives based on innovation has been the direction of our journey since inception. Today, it is our great privilege to have Professor Mir Jamaluddin, Director and Professor, National Institute of Cardiovascular Disease, Dhaka, as joining today as a chairperson. We thank to Dr. Abdul Momen, Associate Professor of Cardiology, National Institute of Cardiovascular Disease, Dhaka, for accepting our request for being today's speaker. And also thank Dr. Charan Singh, medicine specialist and cardiologist, Bangabandhu Sheikh Mujib Medical University, who will be with us and moderating the entire session. So with this, now I invite Dr. Charan Singh for next proceedings. Thank you. Thank you very much for your kind introduction, and thank you Sun Pharmaceutical Company for arranging such a unique and wonderful session. And Happy New Year to all, and wish you a happy and healthy life in future.
today we are extremely happy that we will learn about using different antihypertensive in different case-based problem. And in this session, we have got our renowned and dynamic speaker, Dr. Abdul Momen sir, who is working as an associate professor in the Department of Cardiology and ICBT. He has a vast experience in this regard. And we are also lucky that this session will be conducted our respected and renowned intervention cardiologist, Professor Dr. Mir Jamaluddin sir. He is working as a professor and director in NICBD. We know that hypertension is a very common problem and it has global impact, and nearly about a huge number of population is hypertensive. So we will learn this session very nicely, and I am requesting all the audience and participant that there is a very exciting quiz session after this talk. So we will concentrate our program very nicely and sincerely, and there is a wonderful gift regarding the quiz session. So may I request our speaker, Abdul Momen sir, please start your session. Thank you so much. Thank you, Dr. Chan, for your nice introduction, and thank you, Sun Pharma, for inviting me as a speaker of this August gathering. And there is a happy New Year to all of you. Thank you very much. I am here with a very essential topic. This is very much essential for every patient, every doctors who are practicing in the general practicing level, and I am preparing my lecture so that in that way that everybody can understand. So the using different antihypertensive, a patient profile based approach. Am I audible, Chan? স্যার ইউ আর অডিবল অ্যান্ড দেয়ার ইজ এ রিকোয়েস্ট স্যার, আমাদের যে দর্শক বা পার্টিসিপেন্ট আছে বাংলায় মাঝে মাঝে বললে স্যার ভালো হবে। সো Okay. Thank you, মোস্টলি Chan. ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। So আমরা শুরু করছি যে in 2018 the ESC guideline that they classify high blood pressure as hypertension grade 1, grade 2 and grade 3. এবং গ্রেড 1 এটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার 140 থেকে 140 to 159 and diastolic 90 to 99. Grade 2 160 to 179 and diastolic 100 to 109, and grade 3 more than or equal to 180, more than or equal to 110 diastolic. So this is the ESC classification. But the latest guideline is International Society of Hypertension, Global Hypertension Guideline. They categorize blood pressure in two, grade 1 and grade 2. Grade 1, 140 to 159, and diastolic is 90 to 99, and grade 2, more than or equal to 160, and diastolic more than or equal to 100. Before going to discussion my topic, I have a few slides. আমরা কিভাবে ভালো করে একটা ব্লাড প্রেশার মেজার করতে পারি, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আমরা কিন্তু খুব ক্যাজুয়ালি ব্লাড প্রেশার মেজার করি। আমরা দেখতে পাবো যে প্রেশার ক্যাজুয়ালি মেজার করলে কিভাবে হয়, কি অসুবিধাগুলো হয়। যেহেতু আমরা সব লেভেলের ডক্টর আমরা এখানে আছি, ফলে একটা ভালো ব্লাড প্রেশার মেজারমেন্ট খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি বেশ কিছু কয়েকটা স্লাইড এই যে ব্লাড প্রেশার কিভাবে মেজার করা যায় সেটা। So we can measure the blood pressure in three ways. Office blood pressure, that is blood pressure measured in our chamber. Home blood pressure monitoring and ambulatory blood pressure monitoring. So these three are the measurement of blood pressure, and there is different type auscultatory method, which we measure mercury speed momentometer or Android meter, and the oscillatory method automated or semi-automated. These devices is well accepted all over the world. So this should not be underestimated. আমরা অটোমেটিক মেশিনকে মনে করি এগুলো ঠিক মতো কাজ করে না, ঠিক ভালো মেজারমেন্ট দেয় না, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু অটোমেটেড মেশিনকেই দেওয়া হচ্ছে এবং স্টাডি করে দেখা গেছে যে দে আর ইকুয়ালি ইফেক্টিভ। বাট একটা জিনিস, অটোমেটেড মেশিনগুলোকে মাঝে মাঝে এই মেশিনগুলোর সাথে ক্যালিব্রেট করতে হবে। এভরি 6 মান্থ ইন্টারভ্যালে ক্যালিব্রেট করে এটা ঠিক আছে কিনা একটু চেক করতে হবে। এই একটা স্লাইড খুব ইন্টারেস্টিং, আমার কাছে এত মজার মনে হয়েছে যে একটা পেশেন্ট যখন একটা ডক্টরের চেম্বারে ঢুকে তখন তার ব্লাড প্রেশারটা কেমন থাকে। ডিউরেশন অফ ভিজিট 0 পিরিয়ডের কাছাকাছি ব্লাড প্রেশারটা সবচেয়ে বেশি থাকে। 5 মিনিট পরে এটা নামতে থাকে, 10 মিনিট পরে এটা বেস লাইনে আসে।
এবং আরেকটা জিনিস দেখেন যে ডক্টররা যদি প্রেশার মাপে তাহলে প্রেশারটা একটু বেশি পাওয়া যায়, সিস্টাররা মাপলে একটু কম পাওয়া যায়। এই জন্য একটা আইডিয়াল প্রেশার মেশিন, প্রেশার মাপার জন্য কি প্রয়োজন? দিস ইজ দ্য আইডিয়াল কন্ডিশন: automated oscillatory BP device that can automatically take average and multiple measurements with a patient preferably alone in a room. এইরকম একটা রুমে যে পেশেন্ট খুব রিল্যাক্সড অবস্থায় আছে, ব্যাক সাপোর্টে আছে, হ্যান্ড সাপোর্টে আছে, এটা। এবং এই স্টাডিতে দেখা গেছে এরকম একটা স্টাডি অ্যাম্বুলেটরি বিপির যে ডে টাইম ব্লাড প্রেশারের সাথে কোরিলেট করে। সো এটা একটা আইডিয়াল সিচুয়েশন। সাম এক্সটার্নাল ভেরিয়েবল, কিছু কিছু জিনিস ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, এগুলো অ্যাভয়েড করতে হবে উইদিন 30 মিনিটস। এটা আমরা সবাই জানি। স্মোকিং অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর নো স্মোকিং, ক্যাফিন ইনটেক মে ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার। টেকিং ব্লাড প্রেশার ইন ভেরি কুল রুম, টেম্পারেচার যদি বেশি কম থাকে রুমে, সেক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়তে পারে। হোয়াইল দ্য পেশেন্ট ইজ টকিং ক্যান রেজ দ্য মেজার ভ্যালু বাই 8 to 15 মিলিমিটার। ব্লাড প্রেশার নেওয়ার সময় যদি রোগীরা কথা বলে তাহলে 8 থেকে 15 মিলিমিটার ব্লাড প্রেশার বেশি পাওয়া যেতে পারে। কাফ সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি একটা মোটা লোকের, আমরা যে রেগুলার আমাদের চেম্বারে তো একটা রেগুলার ব্লাড প্রেশার মেশিন থাকে, এটা দিয়ে যদি আমরা মোটাকেও মাপি, চিকনকেও মাপি, তাহলে ওভার এস্টিমেশন, আন্ডার এস্টিমেশন হতে পারে। একটা ওবেস পেশেন্টকে যদি আমরা রেগুলার কাফ, মানে তার জন্য এটা ছোট হচ্ছে, এই কাফটা যদি ইউজ করি তাহলে আমরা ওভার এস্টিমেশন অফ ব্লাড প্রেশার পাবো। সো কাফ সার্কামফারেন্স, আর্ম সার্কামফারেন্স অনুসারে ব্লাড প্রেশার কাফের সাইজ হতে হবে, এবং কাফের সাইজটা হতে হবে at least 80% of the width and 40% of the width of the circumference of the arm. So আমরা যদি কাফটাকে, কাফের লেন্থটা হবে at least 80% of the arm circumference. Diastolic blood pressure may be 6 millimeter higher if no back support. A patient is sitting but there is no back support yet. So 6 millimeter blood pressure may be difference. A high blood pressure may be recorded. Crossing of leg, this is not ideal. পায়ের উপর পা তুলে বসে কখনো ব্লাড প্রেশার মাপা যাবে না, তাহলে ব্লাড প্রেশার বেশি পাওয়া যাবে। আনসাপোর্টেড হ্যান্ড, আনসাপোর্টেড হ্যান্ড মানে হলো যে এই যে হাতটা, তার এটা কোনো সাপোর্টের মধ্যে নাই, এখানে যেটা আছে এইটা কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে বাড়ায় দিতে পারে বাই 10 to 12 মিলিমিটার। সো এরকম একটা আনসাপোর্টেড হ্যান্ড, ক্রস লেগ, আনসাপোর্টেড ব্যাক, এটা কখনোই ব্লাড প্রেশার মেজারমেন্টের জন্য আইডিয়াল না। আমরা শুয়ে ব্লাড প্রেশার দেখি অ্যাডমিটেড পেশেন্টের, দেখেন এই যে ব্লাড প্রেশার কাফটা হার্টের লেভেলে নাই, লেভেল অফ দ্য রাইট এট্রিয়ামের লেভেলে রাখতে হবে। তাহলে রাইট এট্রিয়ামের লেভেলে দিতে হলে হাতটাকে একটা পিলো দিয়ে ইলেভেট করতে হবে। আমরা যদি পেশেন্ট এবং যে অবজারভার কেউই কথা বলবে না যখন কাফটা লাগানো হবে। মেজারমেন্টের সময় কখনো কথা বলা যাবে না, এটা খুব প্রেশার কিন্তু বাড়িয়ে দিবে যদি পেশেন্ট কথা বলে। So this is an ideal situation. Back is supported, the feet is on the floor, not crossed, hand is supported, and the cuff is at the level of the heart, no talking, and quiet room, comfortable temperature, no smoking, coffee, exercise for the last 30 minutes, emptying bladder, relaxed for 3 to 5 minutes. Just after enter the room, will not measure the blood pressure, at least after 3 to 5 minutes. মানে রুমে ঢোকার সাথে সাথে প্রেশার মাপলে প্রেশার বেশি পাওয়া যায়। তো এই এরকম একটা সিচুয়েশনে আমরা আইডিয়ালি ভালো ব্লাড প্রেশার মেজার করতে পারবো। দুইটা ভালো টার্ম আছে, মাস্ট হাইপারটেনশন এন্ড হোয়াইট কোট হাইপারটেনশন। হোয়াট ইজ মাস্ট হাইপারটেনশন? দ্য হাইপারটেনশন, দ্যার ইজ নো হাইপারটেনশন ইজ ক্লিনিক, মানে দ্যাট ইজ চেম্বারে আমরা ব্লাড প্রেশার নর্মাল পাবো, কিন্তু বাইরের বাড়িতে প্রেশার বেশি থাকবে, হাইপারটেনশন থাকবে। হোয়াট ইজ হোয়াইট কোট হাইপারটেনশন? মানে ডাক্তারের হোয়াইট কোট দেখলে যার প্রেশার বেড়ে যায়, তার মানে চেম্বারে হাইপারটেনশন থাকবে, বাসায় প্রেশার থাকবে না, নর্মাল। সো এই দুইটা প্রেশার মেজার করার জন্য, এই দুইটা কনফিউশন দূর করার জন্য আমাদেরকে অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং, 24 ঘন্টার ব্লাড প্রেশার মনিটরিং করতে হয়। আচ্ছা, একটা পেশেন্ট আসলো আমার কাছে ফার্স্ট টাইম যে আমার ব্লাড প্রেশার বেশি পেলাম, স্টেজ 1 পেলাম অথবা স্টেজ 2 পেলাম, কি করব? আমরা কি প্রথমেই তাকে সবকিছু বলে দেব যে আপনার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে? আমাদেরকে অ্যাটলিস্ট 2 সেটিং এ এটাকে কনফার্ম করতে হবে। আমরা কিভাবে কনফার্ম করতে পারি? আমরা রিপিট অফিস ভিজিট করতে পারি, তাকে বাসায় মেজারমেন্ট করতে পারি, অথবা অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং করতে পারি। বাসায় মেজারমেন্ট এবং অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং, এই দুইটা আমাদেরকে, যদি আমাদের পসিবিলিটি থাকে হোয়াইট কোট হাইপারটেনশন আর মাস্ট হাইপারটেনশন, এটাকে দূর করবে। আর যদি কেউ স্টেজ 2 হাইপারটেনশন নিয়ে আসে, উইদিন ডেজ এর মধ্যে আমাদেরকে কনফার্ম করতে হবে। হাইপারটেনশনের কমপ্লিকেশন কি? আমাদের কাছে যখন রোগীরা আসে, আমি কিন্তু একটা কথা বলি যে
90% ব্লাড প্রেশারের পেশেন্টদের কোনো সিমটম হয় না। তাহলে কেন পেশেন্টটা ওষুধ খাবে? একটা ইয়াং পেশেন্টকে আপনি একটা ওষুধ ধরায় দিবেন, তাকে যদি আপনি একটু কাউন্সিলিং না করে দেন, তাহলে কিন্তু সে কিছুদিন পরে ওষুধটা বন্ধ করবে। আমাকে কাউন্সিলিং করতে হবে এই জন্য, মানে ওনাকে বুঝাইতে হবে যে আপনি প্রেশারের ওষুধটা খান এই জন্য, কারণ হাই ব্লাড প্রেশার থেকে যে এন্ড অর্গান ড্যামেজ, যে কমপ্লিকেশন গুলো হয়, সেগুলো কিন্তু ইরিভার্সিবল এবং এটা লাইফ থ্রেটেনিং। দেখেন যে করোনারি হার্ট ডিজিজ, এমআই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রেটিনোপ্যাথি, ব্লাইন্ডনেস হতে পারে, স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক হতে পারে, হেমোরেজিক স্ট্রোক হতে পারে, প্রোটিনুরিয়া হতে পারে, রেনাল ফেলিউর হতে পারে। সো একবার যদি কারো কিডনির অবস্থা শুরু হয়ে যায়, সেটা কিন্তু ইরিভার্সিবল। একটা হার্টের অ্যাটাক 5 to 10% মর্টালিটি, একটা ব্রেন স্ট্রোক 7 to 8% মর্টালিটি। সো এইরকম একটা কমপ্লিকেশন গুলো প্রিভেন্ট করার জন্য, এই কমপ্লিকেশন গুলো বাঁচার জন্য আপনি ওষুধ খাবেন। শুধু আপনার এখন কোনো সমস্যা, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা নাই, আপনি ওষুধ বন্ধ করে দিবেন, এটার জন্য, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথার জন্য আমরা ওষুধ দিই। আমরা প্রেশার কন্ট্রোলের জন্য ওষুধ দিয়েছি, সুতরাং প্রেশারের ওষুধগুলো কন্টিনিউ করতে হবে কমপ্লিকেশন থেকে বাঁচার জন্য। আমরা হাই ব্লাড প্রেশার পেশেন্টকে ক্যাটাগরাইজ করতে পারি যে কারা হাই রিস্ক। এই গ্রুপ আর হাই গ্রুপ। হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ, তারা হাই রিস্ক, মানে যাদের কমপ্লিকেশন হয়ে গেছে। সিকেডি স্টেজ 3, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশনের সাথে ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এগুলো যাদের আছে তারা প্রথম থেকেই হাই রিস্ক। তাহলে ডায়াবেটিস উইথ হাইপারটেনশন একটা হাই রিস্ক পেশেন্ট। তাছাড়া আদার রিস্ক ফ্যাক্টর গুলো যদি আছে, যেমন স্মোকিং, ডিসলেপিডিমিয়া, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো এবং এইজ, এগুলোকে দিয়ে আমরা আদার রিস্ক ফ্যাক্টর হিসাবে ক্যাটাগরি করতে পারি যে একটা পেশেন্ট হাই রিস্ক না লো রিস্ক। আর এটা আমরা বেসিক কতগুলো ইনভেস্টিগেশন আমরা দেই একটা হাই ব্লাড প্রেশার পেশেন্টদের: ফাস্টিং ব্লাড গ্লুকোজ, কমপ্লিট ব্লাড কাউন্ট, লিপিড প্রোফাইল, অ্যান্ড সেরাম ইলেকট্রোলাইট, থাইরয়েড, টিএসএইচ আমরা দেখব, ইউরিন অ্যানালাইসিস এন্ড ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরিক অ্যাসিড এন্ড অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও ইজ অপশনাল. So these are the management, non-pharmacological and pharmacological management of hypertension. This is a busy slide, but if I summarize, this is the non-pharmacological intervention to prevent the treatment of hypertension. So for the treatment of hypertension. So this is very important. আমি রোগীদেরকে তিনটা কথা বলি। আমি রোগীদেরকে বলি, আমরা আগে এটা দেখে নিই, সামারাইজ করলে কি হয়। আমরা যদি ওয়েট লস করি, প্রতি 1 কেজি ওয়েট লসের জন্য 1 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার লস হবে। ড্যাশ ডায়েট মানে হলো dietary approach for systemic hypertension to stop hypertension. This is a trial আছে, DASH trial, সেই ট্রায়ালের DASH ডায়েট। সেখানে ডায়েটে কি আছে? ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল প্লেন্টি, লো সুগার অ্যান্ড হলো প্লেন্টি অফ নন আনস্যাচুরেটেড ফ্যাট, ইজ লো ফ্যাট ডায়েট। এই ড্যাশ ডায়েটে এবং প্রচুর, এই ড্যাশ ডায়েট হলো মেডিটেরিয়ান ডায়েট। এখানে এই ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, নাটস এবং লো ফ্যাট, লো ডেয়ারি প্রোডাক্টস, এগুলো 11 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার পর্যন্ত রিডাকশন করতে পারে। রিডিউস ডায়েটারি সোডিয়াম ইনটেক 5 মিলিমিটার সিস্টোলিক, 6 মিলিমিটার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার রিডাকশন করতে পারে। 90 to 50 minutes brisk walking per week, 60% to 70% of heart rate reserve, মানে আমাদের যে রিজার্ভ হার্ট রেট আছে সেটা যদি আপ টু 70% পর্যন্ত আমরা তুলতে পারি, সেই জন্যই বলা হয়েছে ব্রিস্ক ওয়াকিং। নট মানে জাস্ট হেলে দুলে হাঁটলে হবে না, একটু জোরের উপরে হাঁটতে হবে। সেই হাঁটাটা যদি সপ্তাহে 90 থেকে 150 মিনিট হয়, তাহলে কিন্তু 5 থেকে 8 মিলিমিটার ব্লাড প্রেশার কমতে পারে। দেখেন, আমি 3টা জিনিস রোগীদেরকে বলি: ওজন কমাবেন, পাতে লবণ খাবেন না, এবং প্রতিদিন 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটবেন। এই 3টা কাজ একটা প্রেশারের ওষুধ যতটুকু প্রেশার কমায় তার থেকে বেশি কমাতে পারে। আপনি বিশ্বাস করবেন, একটা প্রেশার ওষুধ 8-10 মিলিমিটারের বেশি কখনোই প্রেশার চেক আপনি যদি 3টাকে একসাথে কম্বাইন করেন, দেখেন কত মিলিমিটার ব্লাড প্রেশার কমে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা কেস দিয়ে শুরু করি। 35 years old male, first of his blood pressure recorded is 140/90, no other risk factor. So what should be our approach? একটা 35 বছরের লোক, প্রথম তার ব্লাড প্রেশার মেপে আপনি পেলেন 190, 140-90, আর কোনো রিস্ক ফ্যাক্টর নাই, সে সিগারেট খায় না, তার কোলেস্টেরল হয়তো চেক করা হয়েছে নাই, ডায়াবেটিস নাই, তাহলে কি করবেন? আমরা কি তার ট্রিটমেন্ট শুরু করে দেব? না। No, we should not start antihypertensive straight away. Confirm the blood pressure. আমরা বাসায় ব্লাড প্রেশার মেজার করে তাকে কনফার্ম করতে পারি, অথবা রিপিটেড অফিস মেজার করে অ্যাট লিস্ট 2 to 3 উইকস ইন্টারভ্যালে
অ্যাটলিস্ট ফর 2 অকেশন আমরা আগে কনফার্ম করব যে তার হাই ব্লাড প্রেশার আছে। তার আগে কিন্তু আমরা তাকে কোনো ওষুধ দিচ্ছি না। আচ্ছা, ইউজ অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। আমরা যদি মনে করি যে সে ডাক্তারের কাছে চেম্বারে এসে তার প্রেশার বেড়ে গেছে, হোয়াইট কোট ইফেক্ট অথবা এরকম যদি ইফেক্ট হয়, তাহলে আমরা অ্যাম্বুলেটরি অথবা হোম ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে পারি। সার্চ ফর আদার রিস্ক ফ্যাক্টর, তাদের হাইপারটেনসিভ মেডিয়েটেড অর্গান ড্যামেজ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, সিকেডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ আছে কিনা, এগুলো আমরা চেক করব। প্রেসক্রাইব লাইফস্টাইল চেঞ্জেস টু অল। প্রথম দিনই আমরা তাকে যেটা করতে পারি যে তাকে লাইফস্টাইল চেঞ্জের কথা বলতে পারি। আচ্ছা, পেশেন্টটা যদি লো রিস্ক হয়, উই ক্যান ওয়েট ফর 3 to 6 মান্থ। লাইফস্টাইল চেঞ্জ দিয়ে আমরা 3 to 6 মান্থ ওয়েট করতে পারি। ইফ দেন প্রেশার যদি তখনও বেশি থাকে, দেন উই ক্যান স্টার্ট দ্য। সো দিস ইজ দ্য হাউ, what will be our approach for starting the blood pressure treatment. If a patient comes with grade 1 hypertension, lifestyle change, start immediate drug treatment in high risk or very high risk. That means very high risk, which group? Patient with cardiovascular disease, renal disease, hypertensive mediated organ damage, তাদের যদি এইগুলা থাকে, প্রথম দিনই আমরা তাকে একটা স্টেজ 1 পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। যদি কনফার্মেশন করার পরে যে তার ব্লাড প্রেশার কনফার্ম আছে, 2 সেটিং আমরা কনফার্ম করলাম, তাকে শুরু করে দেব। But drug treatment in low or moderate risk patient without CVD, renal disease, hypertensive mediated organ damage, we can wait for 3 to 6 months with lifestyle measurements, and then if that not control the blood pressure, then we can start the antihypertensive. But in other cases, straightforward, grade 2, grade 3, we will start the antihypertensive straight away. Our aim, আমরা কতদিনের মাথায় তাকে কন্ট্রোল করার প্ল্যান নিব, মিনিমাম উইদিন 3 মান্থের মধ্যে যেন তার প্রেশার কন্ট্রোল করতে পারে। তো এটা কিন্তু রোগীদেরকেও বলে দিতে হবে। রোগীরা করে কি, 1 সপ্তাহ খেয়ে 2 সপ্তাহের মাথায় আসে বলে যে প্রেশার তো কন্ট্রোল হলো না। একটা প্রেশার ওষুধ কাজ করতে 2 থেকে 3 সপ্তাহ লাগে, এবং আপনি একটা ডোজ অ্যাডজাস্ট করে দিলেন, অ্যাটলিস্ট 2 to 3 উইকস ওয়েট করতে হবে, তারপরে সেই ডোজটাকে বাড়াবেন, নাকি আরেকটা ওষুধ যোগ করবেন। কিন্তু রোগীদেরকে যদি এটা না দেন, তারা বাসায় গিয়ে, কিছু কিছু মানুষ এত বেশি প্যানিক করে যে তারা বাসায় গিয়ে দিনে অন্তত 10 বার প্রেশার মাপবে, এবং এরকম পেশেন্টদেরকে প্রেশার মাপতে নিষেধ করি আমি আসলে। সো এটা হলো ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশনের ড্রাগ ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি কোড। কোড ট্রিটমেন্টে 3টে ড্রাগ ওরা রেখেছে। A for ACE inhibitor or ERB, C for calcium channel blocker, this non-dihydropyridine calcium channel blocker, that is amlodipine, lecidipine, and cilnidipine. These are non-dihydropyridine. And D for diuretics. Diuretics, they include only the thiazide-like diuretics, that is indapamide. So A, C, or D. Step 1, guideline recommend করছে from the very beginning, step 1 dual low dose combination. Start with a low dose combination. All patient get low dose combination, except few cases. I will talk on later that which patients are on single drug we can start. But from the very beginning, low dose dual combination. So A and C is preferred. That is ACE inhibitor or ARB, such calcium channel blocker combination. Step 2, full dose dual combination. ACE inhibitor মানে এই কম্বিনেশনটা ডোজটাকে ফুল হবে। স্টেপ 3 তে ট্রিপল কম্বিনেশন, সাথে আমরা একটা ডায়াবেটিক্স যোগ করব। আর এই আপ টু 3 স্টেপ 3 পর্যন্ত যদি 3টা ড্রাগের কম্বিনেশনে সিঙ্গেল পিল পাওয়া যায়, সিঙ্গেল, দ্যাট ইজ আইডিয়াল। এটা কেন? কারণ সিঙ্গেল পিল পেশেন্ট কমপ্লায়েন্স। আমি যদি 3টা ওষুধ 3 বেলা দেই, একটা পেশেন্ট, একটা ইয়াং পেশেন্টের 3টা ওষুধ খেতে হবে, সে খেতে চাবে না। ফলে সিঙ্গেল ড্রাগ হিসাবে আমরা যদি দিতে পারি, আমাদের দেশে 3টা ড্রাগের কম্বিনেশন এখনো নাই, কিন্তু বাইরের দেশে আমি দেখেছি যে ওখানে অ্যামলোডিপিনের সাথে থায়াজাইড উইথ ভালসারটান, এই কম্বিনেশনটা 3টা ড্রাগের আছে। ইন্ডিয়াতে অনেক কম্বিনেশন আছে। আমরা আশা করব যে এরকম সিঙ্গেল যেগুলো অ্যাপ্রুভড, সেই ধরনের কম্বিনেশন, ট্রিপল ড্রাগ কম্বিনেশনও আমাদের চলে আসা উচিত। দেন স্টেপ 4 এই ট্রিপল কম্বিনেশনের সাথে একটা স্পাইরানোল্যাকটন যোগ করে দিতে হবে। আমি এখনো স্টিল বিশ্বাস করি যে 80% অফ আমাদের অডিয়েন্স যারা আছেন, তারা কিন্তু স্পাইরানোল্যাকটন একটা হাইপারটেনশনের ড্রাগ এটা আমরা মনে করি না। আমরা এখনো মনে করি যে একটা ডায়াবেটিস, পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিস। বাট মানে একসময় রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলার আগে স্পাইরানোল্যাকটন দিয়ে ট্রায়াল দিয়ে তারপর রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলতে হতো, এরকম গাইডলাইনও চলে আসছিল। কিন্তু
এই স্টেপ 4টা আসলে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, এবং এখানে স্পাইরোলেকটিন যোগ করতে বলছে 12.5 টু 50 মিলিগ্রাম। আচ্ছা, এখানে দেখেন যে ফার্স্ট লাইনে কিন্তু বিটা ব্লকার নাই। কনসিডার বিটা ব্লকার এট এনি স্টেপ when there is a specific indication as for their use। তাহলে বিটা ব্লকার কিন্তু ফার্স্ট লাইনে নাই, কিন্তু আমরা কার্ডিওলজিস্টরাও বিটা ব্লকার দিয়ে শুরু করি। ফলে গাইডলাইন ওরিয়েন্টেড ডেডিকেটেড আমরা ট্রিটমেন্ট যদি দিতে চাই, এভিডেন্স কিন্তু নাই বিটা ব্লকার দিয়ে স্টার্ট করা। সুতরাং আমরা এটা কিন্তু এই টেম্পটেশন আমাদেরকে করতে হবে। তাহলে বিটা ব্লকার কখন ইউজ করব? হার্ট ফেলিওর যদি থাকে, অ্যানজাইনা যদি থাকে, পোস্ট এমআই যদি থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে, অথবা একটা ইয়াং ফিমেল সে প্রেগনেন্ট, আমরা কিন্তু লেবেটোলাল ইউজ করি প্রেগনেন্সিতে, অথবা প্ল্যানিং ফর প্রেগনেন্সি, সেই পেশেন্টকেও আমরা কিন্তু বিটা ব্লকার শুরু করতে পারি। আর এখানে অল্টারনেটিভস স্পাইরোলেকটিনের সাথে অন্য কি ওষুধ আমরা যোগ করতে পারি, সেই ওষুধগুলো এখানে লেখা আছে, অ্যামিলোরয়েড, ইপ্লিরেনন, ক্লোনিডিন, বিটা ব্লকার, এগুলো আমরা যোগ করতে পারি, ডক্সোজেসিন। আমি কয়েকটা কোশ্চেন আমি নিজেই তৈরি করেছি। কেন আমরা একটা ইনিশিয়াল কম্বিনেশন দেব? হোয়াই সিঙ্গেল পিল কম্বিনেশন ইজ বেটার? ইজ দি লোয়ার দি বেটার ইন দ্য বিপি টার্গেট? আমরা যত ব্লাড প্রেশার কমাবো ততই কি ভালো, নাকি এটার একটা লিমিট আছে? হোয়াট ইজ দ্য আইডিয়াল টাইম অফ ইনটেক অফ অ্যান্টিহাইপার? আমরা কখন প্রেশারের মেডিকেশন গুলো খাবো? এই কোশ্চেন গুলো একদম আমার মনের মধ্যে থেকে আসছে, এবং আমি চেষ্টা করেছি এটার সাথে কিছু এভিডেন্স দেওয়ার জন্য। আমি এভিডেন্স গুলো শুধু সংক্ষেপে বলে যাব। এই যে একটা ট্রায়াল দেখা গেছে, যে এই ট্রায়ালে অ্যামলোডিপিন আর ভালসারটাল এক গ্রুপকে দেওয়া হয়েছে, আর অ্যামলোডিপিন দেওয়া হয়েছে। দেখেন, এই গ্রুপটা হলো কম্বিনেশন ড্রাগ, 4 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ সবচেয়ে বেশি রিডাকশন করছে যখন কম্বিনেশন দেওয়া হয়, ব্লাড প্রেশার বেশি রিডাকশন হয়েছে। ফলে কম্বিনেশন ইজ বেটার। এই আরেকটা ট্রায়াল, কম্বিনেশন বেটার নাকি অ্যাড অন, মানে একটার পর একটা যোগ করলে বেটার, এটা দেখেন। কম্বিনেশন, ইনিশিয়াল কম্বিনেশন যদি আমরা দেই, সেটা অ্যাকিউট এমআর ইনসিডেন্স কম, স্ট্রোকের ইনসিডেন্স কম, হার্ট ফেলিয়ার হসপিটালাইজেশনের ইনসিডেন্স কম। এই কম্বিনেশন থেরাপি ইজ বেটার। সো এই সব কারণে কম্বিনেশন ড্রাগ শুরুতেই কম্বিনেশন শুরু করতে বলা হয়েছে। আমরা আরেকটা বলেছিলাম যে কাদেরকে আমরা শুরুতে মনোথেরাপি দেবো, এটা বলি নাই। কনসিডার মনোথেরাপি ইন লো রিস্ক গ্রেড 1 হাইপারটেনশন। লো রিস্ক, যে একটা 35 ইয়ার্স মেল, অনলি তার হাইপারটেনশন, আর কিছু নাই, অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই, সে লো রিস্ক অর ভেরি এল্ডারলি পেশেন্ট, তাদের ক্ষেত্রে সিঙ্গেল মনোথেরাপি দিতে পারেন। কিন্তু যার একটা হাইপারটেনশন, ডায়াবেটিস, ভেরি হাই রিস্ক, হাইপারটেনশন, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, ডিসলিপিডেমিয়া, দুইটা রিস্ক ফ্যাক্টর, সেও কিন্তু মডারেট টু হাই রিস্ক। সো এইসব পেশেন্টকে কিন্তু কম্বিনেশন শুরু করতে হবে, ইনিশিয়ালি কম্বিনেশন। নেক্সট দেখেন, সিঙ্গেল পিল কম্বিনেশন ইমপ্রুভ পেশেন্ট অ্যাডহেরেন্স, মানে পেশেন্ট কমপ্লায়েন্স হয়, ড্রাগটা সে খেতে পায়, চায়, মানে অন্য সময় পেশেন্ট ডিসকন্টিনিউ করে। এটা দেখেন যে এটা হলো ফিক্সড ডোজ বেটার। অল মেটা অ্যানালাইসিস শোয়িং দ্যাট দ্য ফিক্সড ডোজ কম্বিনেশন ইজ বেটার দেন ফ্রি কম্বিনেশন। মানে আমরা অলমেসার্টানের সাথে অ্যামলোডিপিন আলাদা আলাদা দিলে বেটার, নাকি অলমেসার্টানের সাথে অ্যামলোডিপিন সিঙ্গেল পিলে দিলে বেটার? অলওয়েজ সিঙ্গেল পিল ইজ বেটার। আরেকটা বলতেছিলাম যে আমরা কত নিচে নামাবো প্রেশারটা, যত নিচে নামাবো ততই কি ভালো। দেখেন, যে কার্ভ এন্ড রিস্ক অফ অ্যাগ্রেসিভ ব্লাড প্রেশার রিডাকশন। আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যত বাড়ছে, এই কার্ডিওভাস্কুলার মরবিডিটি এন্ড মর্টালিটি তত বাড়ছে। তারপরে যত কমবে আস্তে আস্তে, যখন 70 নিচে নামে, দেখেন যে আপ টু 70 দ্যার ইজ রিডাকশন, বাট 70 নিচে যদি আপনি প্রেশারটাকে নামিয়ে দেই, তাহলে আবার কার্ডিওভাস্কুলার মরবিডিটি এন্ড মর্টালিটি আবার বাড়তে থাকে। ফলে there is a J curve. So আমরা কখনোই যত নিচে খুশি তত নামাবো না। আসলে আমাদের একটা টার্গেট আছে। হোয়াট ইজ দ্য টার্গেট? দিস ইজ দ্য টার্গেট। আমরা মানে অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে হাইপারটেনশন থাকুক, সাথে ডায়াবেটিস থাকুক আর না থাকুক, আমাদের ব্লাড প্রেশার টার্গেট হলো less than 130 but not below 120 systolic, and diastolic less than 80 but not below 70। আর পেশেন্ট যদি এল্ডারলি পেশেন্ট হয় 65 প্লাস, তাহলে তাদের ক্ষেত্রে এত অ্যাগ্রেসিভ বিপি লোয়ারিং তারা টলারেট করতে পারে না, এবং তাদের ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করি না। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে টার্গেট হলো 130 থেকে 140 এর মধ্যে রাখা, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 70 থেকে 80 থেকে 70 এর মধ্যে রাখা। তাহলে এল্ডারলিদের ক্ষেত্রে টার্গেটটা একটু লুজ। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কখনোই সিস্টোলিক ব্লাড প্রেশার যেন 120 এর নিচে না নামে, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেন 70 নিচে না নামে, সেক্ষেত্রে আমাদেরকে ডোজ অ্যাডজাস্ট করতে হবে।
কখন আমরা ব্লাড প্রেশারের মেডিকেশন নেব? হাইজিয়া ক্রোনোট্রপিক ট্রায়াল, এটা একটা ট্রায়াল, কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাচ্ছি। এখানে 19,000 লোকের একটা ট্রায়ালে দেখা গেছে যে এক গ্রুপকে সব মেডিকেশন দেওয়া হয়েছে সকালবেলা, আরেক গ্রুপকে সব মেডিকেশন ইনক্লুডিং ডায়াবেটিক্স তাদেরকে দেওয়া হয়েছে রাত্রেবেলা। আমরা ডায়াবেটিক্স রাতে দেই না প্রস্রাব হবে। আসলে থায়াজাইড লাইক ডায়াবেটিক্স এর ডায়াবেটিক অ্যাকশন থাকে প্রথম 3 থেকে 4 সপ্তাহ। এটা আসলে ডায়াবেটিক অ্যাকশনের জন্য প্রেশার কমায় না, এটা ভেজোডাইলেটর ইফেক্টের জন্য প্রেশার কমে, ফলে রাতে দিলে এটার কোনো অসুবিধা নেই। তো এক গ্রুপকে দেওয়া হয়েছে সকালে, আরেক গ্রুপকে দেওয়া হয়েছে রাতে। দেখেন কি অবস্থা। Bedtime better, all aspects, total death, CV death, ischemic stroke, hemorrhagic stroke, myocardial infarction, all aspects, that the 5 years কিন্তু ফলো আপের এই রিপোর্ট দেখা গেছে যে বেড টাইমে যারা সব অ্যান্টিহাইপারটেনসিভ নেয় তারা বেটার। দেখেন এই একই ইভেন্টস, টোটাল সিভি ইভেন্টস, সিভি আউটকাম, স্ট্রোক, করোনারি ইভেন্টস, কার্ডিয়াক ইভেন্টস, অল আর বেড টাইম বেটার। বেড টাইমে সব ওষুধ নিলে বেটার। সো বেড টাইম আমরা চেষ্টা করব সর্বোচ্চ সব মেডিকেশন যেন বেড টাইমে দিতে পারি। এটা এখন আমি নিজে প্র্যাকটিস করি এখন, কিন্তু আমি কিন্তু এই প্রেজেন্টেশন রেডি করার আগে আমি কিন্তু কিছু ওষুধ সকালে, কিছু ওষুধ রাতে দিতাম, এবং এটা কিন্তু অনেক বড় ট্রায়াল। Case scenario: a 55-year-old lady, hypertension, diabetes, BP 160/95, HbA1c 8%, creatinine 1 milligram per dl, taking olmesartan 20 milligram for 2 years. কিন্তু তার প্রেশার কন্ট্রোল নাই। আমরা জানি যে ইএসসি গাইডলাইন অনুসারে যে ব্লাড প্রেশারের সাথে ডায়াবেটিস থাকলে তারা হাই রিস্ক, এবং 140/90 থাকলে তাদেরকে প্রেশার ওষুধ শুরু করতে হবে, এতে নিয়ে আমরা কোনো সন্দেহ নেই। It is recommended to initiate treatment with a combination of RAS blockade, মানে ACE inhibitor or ARB, with calcium channel blocker or thiazide like diabetes. তাহলে ACE inhibitor and ARB থাকবে, একটা ডায়াবেটিক পেশেন্টের অ্যান্টিহাইপারটেনসিভ রেজিমে একটা ACE inhibitor আর ARB থাকবে, তার সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা থায়াজাইড, অথবা যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার না ইউজ করি তাহলে থায়াজাইড অথবা থায়াজাইড লাইক ডায়াবেটিস। Simultaneous administration of ACE inhibitor and ARB is not recommended, মানে দুইটা কম্বিনেশন করা যাবে না। So how to tailor the antihypertensive regime? পেশেন্টটা পাচ্ছিল অলমেসার্টান 20 মিলিগ্রাম, পেশেন্টের প্রেশার কন্ট্রোল নাই, আসলে এটা দেওয়াটাই ঠিক হয়নি। অলমেসার্টান একটা হাই ব্লাড প্রেশার পেশেন্ট উইথ ডায়াবেটিক, একটা হাই রিস্ক গ্রুপ পেশেন্ট, আমাকে প্রথমে একটা লো ডোজ কম্বিনেশন, মানে অলমেসার্টান 20 মিলিগ্রাম, অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম, এই কম্বিনেশনটা আমাকে চয়েস করা উচিত ছিল। স্টেপ 2 তে আমরা ফুল ডোজ কম্বিনেশন, অলমেসার্টান 40, অ্যামলোডিপিন 10, এই কম্বিনেশন যেতে পারি। স্টেপ 3 তে ট্রিপল কম্বিনেশন, আমরা থায়াজাইড অথবা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স এই অলমেসার্টান 40 অ্যামলোডিপিনের সাথে যোগ করতে হচ্ছে। আমাদের দেশে কিন্তু আপ টু এই স্টেপ 2 পর্যন্ত কম্বিনেশন পাওয়া যায়, তাহলে আমাকে সেকেন্ড আরেকটা ওষুধ যোগ করতে হচ্ছে, এক কম্বিনেশনে আমাদের 3টা পাওয়া যায়। তারপরে যদি কন্ট্রোল না হয় স্পাইরোলেকটন আমরা ইউজ করব। ফর একটা এভরি স্টেপে যদি কন্ট্রোল হচ্ছে কিনা 3 থেকে 4 সপ্তাহ ওয়েট করে, আমরা টার্গেট যদি রিচ না করে তখন আমরা স্টেপ বাই স্টেপ বাড়াবো। আমরা এটা দেখতে পাচ্ছি এখানে, আমি প্রতি 10 মিলিমিটার ব্লাড প্রেশার রিডাকশন ইন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে মর্টালিটি, কার্ডিওভাস্কুলার ইভেন্ট, করোনারি হার্ট ডিজিজ, স্ট্রোক, অ্যালবুমিনুরিয়া, রেটিনোপ্যাথি সব ডিক্রিজ করে। ফলে ডায়াবেটিক পেশেন্টের জন্য প্রেশার কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি ইউকেপিডিএস ট্রায়াল 38 অনেক বড় একটা ট্রায়াল, যেখানে দেখা গেছে লোয়ার সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফিয়ার কমপ্লিকেশন ইন পেশেন্ট উইথ টাইপ 2 ডায়াবেটিস। সো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে আমরা খুব সাবধান থাকবো এবং খুব সচেতন থাকবো। Another case scenario: 55-year-old male, hypertensive, diabetes, CKD, blood pressure is 160/100, serum creatine 2.2, eGFR 33 milligram per dl per meter square, HbA1c is not well controlled, ইউরিনে প্রোটিন আছে। এরকম একটা পেশেন্ট 1+ protein, আমরা অনেক সময় ভয় পাই যে আমরা কোন ওষুধটা শুরু করব। What will be the antihypertensive regime? Can we consider ACE inhibitor and ARB? What type of diuretic we can give? So অনেকগুলো কোশ্চেন আমাদের মাথার মধ্যে থাকে। সবার আগে আমরা দেখি পেশেন্ট উইথ ডায়াবেটিস ও নন ডায়াবেটিক সিকেডি, প্রেশার যদি 140/90 বেশি থাকে তাহলে কিন্তু লাইফস্টাইল চেঞ্জের সাথে ব্লাড প্রেশার মেডিকেশন শুরু করতে হবে, এটা হলো 1 নাম্বার কথা, এটা আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং দেখেন, আমি চয়নকেও বলবো, চয়ন দেখো, আমরা আমাদের সময় প্রথম পড়েছিলাম যে ডায়াবেটিক মানে সিকেডি পেশেন্টদের টার্গেটটা অনেক লো থাকবে দেন নর্মাল পিপল, কিন্তু এইটা চেঞ্জ হয়ে গেছে আমাদের সময়। আমরা জিএনসি 7 এ ছিল এটা যে লোয়ার 120/80 এর মধ্যে রাখতে হবে। এখন বিপি সিকেডি পেশেন্টের টার্গেটটা কিন্তু একটু লুজ,
দেখেন আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারের টার্গেট হলো 130 থেকে 140 এর মধ্যে রাখা। আমরা কিন্তু অন্য পেশেন্টদের ক্ষেত্রে 130 এর নিচে নামাইতে চাই, 120 থেকে 130 এ রাখতে চাই, কিন্তু এখানে কিন্তু 130 থেকে 139 রাখতে হচ্ছে। সো ফলে দেখা গেছে যদি বিপি বেশি রিডাকশন করা হয়, রেনাল প্রোগ্রেশন বেশি হয়। এজন্য ব্লাড প্রেশার টার্গেট ইন সিকেডি, এবং এটা অ্যাচিভ করাও কঠিন হয়, এত নিচে নামানো যায় না। RAS blockers are more effective in reducing albuminuria, মানে এখন কোন ওষুধ দিব? আমরা জানি প্রোটিনুরিয়া হলো মেইন কারণ সিকেডি প্রোগ্রেশনে। আমরা জানি এসি ইনহিবিটর ARB is the best drug for reduction of proteinuria. So এই এসি ইনহিবিটর ARB অবশ্যই থাকবে যদি পেশেন্ট সিকেডি পেশেন্ট প্রেজেন্স অফ মাইক্রোঅ্যালবুমিনুরিয়া আর প্রোটিনুরিয়া। আমাদের পেশেন্টটা কি, তার প্রোটিনুরিয়া 1+, তাহলে একটা এসি ইনহিবিটর ARB দিতেই হবে, কারণ এটাই একমাত্র ড্রাগ, এবং প্রোটিন যদি যেতে থাকে কিডনি প্রোগ্রেশন কেউ ঠেকাতে পারবে না। সুতরাং প্রোটিনুরিয়া যদি আমরা কমাতে পারি ওষুধ দিয়ে, তার রেনাল প্রোগ্রেশন কম হবে। তা কি ড্রাগ হবে? কম্বিনেশন অফ এসি ইনহিবিটর or ARB with calcium channel blocker or diuretics is recommended initially. All the same, কিন্তু দেখেন এসি ইনহিবিটর ARB একটা মেইনস্টে, আর কম্বিনেশন অফ এসি ইনহিবিটর ARB দেওয়া যাবে। সো একটা সিকেডি পেশেন্টের ড্রাগ রেজিম ফার্স্ট পিলটা হবে ইনিশিয়াল ডুয়াল কম্বিনেশন এসি ইনহিবিটর or ARB প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা হতে পারে। এসি ইনহিবিটর or ARB প্লাস ডায়াবেটিক্স, এটা হতে পারে। আর কখন ডায়াবেটিক্স আমরা বলতেছিলাম আমাদের কোশ্চেনটা, কোন ধরনের ডায়াবেটিক্স? যদি ইজিএফআর 30 নিচে হয়, লুপ ডায়াবেটিক্স ছাড়া কোনো উপায় নেই আমাদের, কারণ থায়াজাইড ডায়াবেটিক্স ইজিএফআর 30 নিচে কাজ করে, সেক্ষেত্রে আমাদেরকে লুপ ডায়াবেটিক্স যেতে হবে। স্টেপ 2 তে আমরা এসি ইনহিবিটর ARB সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডায়াবেটিক্স কম্বিনেশন করতে পারি, ট্রিপল কম্বিনেশন। এন্ড স্টেপ 3 তে 2 পিল, দেখেন এই পর্যন্ত সিঙ্গেল পিল বলছেন, কিন্তু আমাদের দেশে সিঙ্গেল পিল পাওয়া যায় না। 2 পিল রেজিস্ট্যান্ট হাইপারটেনশন স্পাইরোলেকটিন যোগ করলাম। একটা খুব ইন্টারেস্টিং এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি, এটা একটু বড় করে দেখায়। A reduction of EGFR and the rise in serum creatinine is expected in patients with CKD who receive BP lowering therapy, especially those treated with ACE inhibitor and ARB. But a rise of serum creatinine of more than 30% should be prompt evaluation of patient renovascular disease. So এটা খুব ইম্পর্টেন্ট যে renovascular, মানে আমরা যদি ACE inhibitor ARB দেই, তাদের ক্রিয়েটিনিন রেজ করতে পারে, কিন্তু আপ টু 30% এর বেশি রেজ করলে আমাদেরকে বুঝতে হবে যে রেনাল আর্টারি স্টেনোসিস থাকার সম্ভাবনা আছে। তাহলে একটা পেশেন্টকে এসি ইনহিবিটর ARB দিলে রুটিনলি কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পরে সিরাম ক্রিয়েটিনিন আবার চেক করা উচিত। বেসলাইন যে ক্রিয়েটিনিন ছিল তার থেকে আপ টু 30% পর্যন্ত ক্রিয়েটিনিন রাইজকে আমরা অ্যাকসেপ্ট করব। এর থেকে বেশি হলে আমাদেরকে স্টপ করতে হবে বা ডোজ রিডাকশন করতে হবে। আর তখন আমাদেরকে সাসপেক্ট করতে হবে যে পেশেন্টের রেনোভাস্কুলার হাইপারটেনশন, দ্যাট ইজ রেনাল আর্টারি স্টেনোসিস থাকার সম্ভাবনা আছে, সেই হিসাবে ইনভেস্টিগেট করতে হবে। কেস সিনারিও, another case scenario, probably this is the second last. 45 years male, smoker, non-diabetic, hypertensive, 10 years for 10 years, poorly controlled. এখন তার হাঁটলে বুকে ব্যথা হয়, তাকে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা হিসাবে আমরা ডায়াগনোসিস করেছি ক্লাস 2, এবং তাকে আমরা একটা ইটিটি করেছি পজিটিভ। তার ব্লাড প্রেশার পাওয়া গেছে 160/105। আমরা কিভাবে তার অ্যান্টিহাইপারটেনসিভ রেজিমটা সাজাতে পারব? সো এই ক্ষেত্রেও টার্গেট 130 থেকে 120 এর মধ্যে রাখতে হবে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 70 থেকে 80 এর মধ্যে রাখতে হবে, কখনোই 70 এর নিচে নামানো যাবে না। কেন নামানো যাবে না? আমরা জানি যে হার্টের ফিলিং হয় ডায়াস্টোলে, আমরা যদি ডায়াস্টোলিক করোনারি আর্টারির ফিলিং হয় ডায়াস্টোলিক প্রেশার বেশি কমালে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে তাদের বড় ধরনের সমস্যা, ইসকেমিয়া অ্যাগ্রাভেট করতে পারে। In hypertensive patient with a history of myocardial infarction, beta blockers and RAS blockers are recommended as a part of treatment. In patient with, মানে যাদের প্রেশার আছে, আগে হার্টের অ্যাটাক হয়েছে, তাদের ক্ষেত্রে বিটা ব্লকারের সাথে এসি ইনহিবিটর রাখতে হবে। আর পেশেন্ট উইথ সিম্পটম অনজাইনা, বিটা ব্লকার এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার রিকমেন্ডেড। দেখেন যাদের এসি ইনহিবিটর, যাদের কোনো হার্টের অ্যাটাক হয় না কিন্তু অ্যানজাইনার সিম্পটম আছে, তাদের ক্ষেত্রে বিটা ব্লকার এন্ড অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে চলবে, কিন্তু যাদের হার্টের অ্যাটাক হয়েছে এসি ইনহিবিটর থাকবে। তো এই যে একটা সিনারিও, এই সিনারিওতেই শুধু বিটা ব্লকার আসছে, আর কোথাও কিন্তু বিটা ব্লকার আসেনি। তাহলে আমরা একটা করোনারি আর্টারি ডিজিজ পেশেন্টের রেজিমটা এরকম হতে হবে: এসি ইনহিবিটর ARB প্লাস বিটা ব্লকার অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দেন সেকেন্ড স্টেপ is triple combination of
বিটা ব্লকার, এস ইনহিবিটর or ARB or ক্যালসিয়াম চ্যানেল ব্লকার and diuretics, এই চারটা ওষুধ থেকে তিনটা ড্রাগের কম্বিনেশন দিতে পারে। This is the last case scenario. 65 years old lady, hypertensive for 30 years, diabetic, had history of acute myocardial infarction 6 years back, had a history of PCI2 LAD 15 days after the acute myocardial infarction. Now she is presented with shortness of breath on minimal exertion, NYHA class 3. Pulse 108 beats per minute, blood pressure is uncontrolled, 160 over 90, hemoglobin is low, 10 gram per liter, and HbA1c 8%, serum creatinine is 1.7, EGFR is 34 ml per minute per meter square. Echocardiography, what is that? That this is a ischemic cardiomyopathy, LV is dilated, LV ejection fraction is 34%. So this is an old MI patient presented with shortness of breath and ischemic cardiomyopathy patient. Ejection fraction is 34. So hypertension is, and heart failure with reduced ejection fraction. আমরা জানি যে 40% এর নিচে যেটা থাকে সে reduced ejection fraction. তো এই পেশেন্টটা একটা reduced ejection fraction পেশেন্ট সাথে hypertensive. The drugs that have been shown to improve the outcome of patient with heart failure with reduced ejection fraction generally also lower the blood pressure. So আমাদের যে ফার্স্ট লাইন ড্রাগ আছে হার্ট ফেলিউরের, চারটা ফার্স্ট লাইন ড্রাগ আছে, এই চারটা ফার্স্ট লাইন ড্রাগ সবগুলো প্রেশারও কমায়। ফলে আমরা according to the ESC heart failure guideline 2021, all the 4 frontliner drugs should be started simultaneously from the very beginning if tolerated. সো আমাদের গাইডলাইন বলছে এই চারটা ওষুধ হার্ট ফেলিউরের পেশেন্ট থেকে প্রথম দিন থেকেই শুরু করতে হবে এবং সবগুলো একসাথেই শুরু করতে হবে, একটার পর একটা না, যে একটা কাজ করলো না তখন আমরা আরেকটা দিব যোগ করব তা না। তাহলে হোয়াট আর দ্য 4 ড্রাগস? এস ইনহিবিটর or ARNI, angiotensin receptor neprilysin inhibitor. আমরা জানি যে এই এস ইনহিবিটর ARNI is the choice, এক নম্বর। দেখেন ARB is reserved for intolerance to ACE inhibitor or ARNI. এখানে কিন্তু ARB অবলিক দিয়ে বলা হয়নি, শুধুমাত্র যারা ACE inhibitor বা ARNI টলারেট করতে পারবে না তাদের ক্ষেত্রে ARB আসছে। ফলে হার্ট ফেলিউরের পেশেন্টের ক্ষেত্রে ACE inhibitor আর ARB তাদেরকে কিন্তু আলাদা ক্যাটাগরিতে রাখা হয়েছে। ARB কখনোই ফার্স্ট চয়েসে আসে না। কিন্তু হাইপারটেনশন ট্রিটমেন্টের ক্ষেত্রে আদার দেন হার্ট ফেলিউর ACE inhibitor আর ARB কে আলাদা করা হয়নি, যে কোনোটাই আপনি ইউজ করতে পারবেন ইকুয়াল গাইডলাইন অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন। সুতরাং হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে এস ইনহিবিটর অথবা ARNI, কিন্তু যদি ইউজ না করা যায়, টলারেট না করতে পারে, তখন আমরা ARB যোগ করব। বিটা ব্লকার, সব বিটা ব্লকার কিন্তু আমরা এখানে ব্যবহার করব না। কার্বিডেলল, মেটোপ্রোলল, সাকসিনেট, দ্যাট ইজ মেটোপ্রোলল সাকসিনেট, that is sustained release metoprolol, what is available in our country. Bisoprolol and nebivolol, aldosterone receptor antagonist, spironolactone and eplerenone, SGLT2 inhibitor, empagliflozin and dapagliflozin, এদেরও কিন্তু ব্লাড প্রেশার লোয়ারিং ইফেক্ট আছে এম্পাগ্লিফ্লোজিন দাপাগ্লিফ্লোজিন। ফলে অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট গাইডলাইন এই চারটা ওষুধ চারটাই আমাদের শুরু করে দিতে হবে, এগুলোর ডোজ অ্যাডজাস্ট করে করে আমার প্রেশার কন্ট্রোল করতে হবে। This is probably the last slide before my conclusion. The hypertension and sexual dysfunction, this is very important. Among the comparison with the normotensive population, sexual dysfunction is greater in male with hypertensive individuals. It is important cause of low adherence to drug or discontinuation. Sexual dysfunction may be triggered or aggravated by treatment with which drug can cause sexual dysfunction: thiazide or thiazide-like diuretics, conventional beta blocker, that is metoprolol, atenolol, and propanolol, or centrally acting agents, clonidine. Some ACE inhibitors, ARB, calcium channel blockers, and vasodilating beta blockers, that is carbidelol and nebivolol, may have neutral or even beneficial effect in sexual dysfunction. So, Mr. Chairman, in my conclusion, ACE inhibitor and ARB are the key in the management of hypertension. They are equally preferred as antihypertensive in all guidelines. But ACE inhibitor and ARNIs are preferred over ARB in heart failure with reduced ejection fraction. Beta blockers are no longer in the first line antihypertensive except some conditions. Initial combination is the preferred strategy to start with. Single pill combination is of 2 or 3 drugs increases the compliance of and is preferred. Attaining the blood pressure target is an art, but not easy. And 30% of hypertensive patients fails to attain the target blood pressure. Thank you very much. Thank you for your patience hearing.
Thank you very much, sir, for your extraordinary presentation. Sir has almost covered every aspect from diagnosis to management in the different situation. Sir, we are pleased that our honorable chairperson Mir Jamal sir has already joined with us. And স্যার আসসালামু sir, আলাইকুম স্যার। welcome, sir. Happy New Year, sir. Am I audible? Yes sir, Yes, yes sir. sir. You are audible. Just now I have off my mask as because I was my In case. chamber sir. The first day of the year, I have done the case in first in my life. Anyway, that is different issue. I have স্যার এটা joined. আমরা Welcome, sir. পরে Thank শুনবো you, স্যার sir. আপনার কাছ থেকে স্যার। প্রথম দিনে বছরের প্রথম দিনে কি কেস করলেন যেটা আপনার লাইফে ফার্স্ট, এটা তো স্যার মানে অবিশ্বাস্য মনে হচ্ছে স্যার। Anyway, আমরা আমাদের ডক্টর চয়ন সাহার মডারেশনে এবং আমার সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল মোমেন, আমি 9টা 25-এ ঢুকছি সম্ভবত। তার মানে আমি ওর কমপ্লিকেশন থেকে পেয়েছি। স্যার তার আগে বেশিরভাগ অংশই দেখেছেন স্যার। না, তার ওইগুলি পেয়েছি। তাহলে অত্যন্ত সুন্দরভাবে এবং ইলাবোরেটলি যা বলেছে, তারপরে ভার্চুয়ালি হাইপারটেনশন তো একটা বড় টপিকস, বড় চ্যাপ্টার, ইভেন হাইপারটেনশনের উপর একটা বই পর্যন্ত আছে, সুতরাং অনেকগুলি বই আছে, সুতরাং এটা তো আর এক লেকচারে সব শেষ করাও সম্ভব না। আর এই প্রোগ্রামটা তো হলো আমাদের জেনারেল ফিজিশিয়ানদের জন্য সম্ভবত, যদি জি স্যার। জেনারেল জন্য হয় তাইলে এর চেয়ে বেশি আমার মনে হয় প্রয়োজন পড়ে না, বরং যা প্রয়োজন তার চেয়েও অনেক বেশি মোমেন্ট সুন্দর করে দেখিয়েছে। এরপরে আর খুব অ্যাড করার জিনিস কিছুই নাই আমি মনে করব। তারপরেও আমাদের যেহেতু পার্টিসিপেন্ট যারা আছেন তাদের এক একজনের মনে প্র্যাকটিক্যাল অনেক কোশ্চেন থাকতে পারে, যেহেতু তারা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেন, কখনো কোনো একটা ওষুধ পান পান না, কখনো একটা পেশেন্টের সিমটম ডিফারেন্ট হতে পারে, যেটা আপনি ফিল করতেছেন যে এটা কিভাবে ট্রিট করব। এ ধরনের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি মনে করি আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা 3জন কার্ডিওলজিস্ট এখানে আছি, আমি মনে করি 3জনের একজনে না একজনে ইনশাল্লাহ অ্যান্সার দিতে পারবো। কাজে আপনারা এখন ওপেন, যে আপনারা যে কোনো কোশ্চেন রিগার্ডিং দিস হাইপারটেনশন ইউ ক্যান আস্ক। স্যার, অলরেডি ডিফারেন্ট কোশ্চেন আমাদের হাতে চলে এসেছে, আমরা চ্যাট বক্সে দেখতে পাচ্ছি। আমি রিকোয়েস্ট করছি প্রথমে মোমেন স্যারকে, স্যার একটা কোশ্চেন যে ডিজিটাল ব্লাড প্রেশার আর ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিনের ভিতর কোনো পার্থক্য আছে কিনা, আর ডিজিটাল প্রেশার মাপার মেশিনটা কতটুকু ভ্যালিড? ফার্স্ট কোশ্চেন স্যার, অলরেডি আপনি স্যার বলেছেন, তারপরে যদি আমি স্যার বলেছি যে এটা ভ্যালিডিটি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। কিছু কোম্পানি অমরন ইজ এফডি অ্যাপ্রুভাল, আদার কোম্পানিজ আর অলসো অ্যাপ্রুভ। একটা জিনিস যে প্রতি 6 মাস পর পর এটাকে ভ্যালিডেট করে দিতে হবে আমাদের মার্কারি ম্যানোমিটার যদি থাকে সেটার সাথে, অথবা না হলে স্পিগমো ম্যানোমিটারের সাথে, এবং এটা দিয়ে মেজার করে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি, কারণ এইটাই একমাত্র অটোমেটিক যদি হয়, পেশেন্টের কাছে আপনি না গিয়ে, নার্সও গেল না, ডক্টরও গেল না, পেশেন্ট তার ওয়েটিং রুমে বসেই কিন্তু প্রেশার মেজারমেন্ট করে নিতে পারলো। এবং ওইটাই দেখা গেছে, আমরা একটা স্লাইড দেখিয়েছিলাম যে ডাক্তারের রুমে ঢোকার প্রথম 10 মিনিটের মধ্যে প্রেশার অনেক আস্তে আস্তে কমতে থাকে। তো এই জন্য এটা অবশ্যই ভ্যালিডেটেড, এবং এটা আমাদের দেশে কিন্তু প্র্যাকটিস কম, এবং আমরা মনে করি যে এটা ভ্যালিডেটেড না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিডেটেড, এবং 6 মাস পর পর এটাকে চেক করে নিতে হবে। থ্যাংক ইউ ডক্টর মোমেন। এর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হলো যে গোল্ড স্ট্যান্ডার্ড সো ফার আই নো দ্য মার্কারি ম্যানোমিটার, বাট জি স্যার, জি। কিন্তু স্যার ওই যে বিভিন্ন দেশে এটা ব্যান্ড স্যার, ডিউ টু মার্কারি টক্সিসিটির জন্য ইউএসএ তে যেমন কোনো মার্কারি ম্যানোমিটার পাওয়া যায় না স্যার, টক্সিসিটির জন্য এটা জাপানে ব্যান্ড শুধু পাওয়া যায় এখনো, কিন্তু আস্তে আস্তে এটা অবসলিউট হয়ে যাবে স্যার। নাই। আমাদের আমার চেম্বারেও আছে স্যার, মার্কারি দিয়ে আমি মাপি, কিন্তু এটা সব জায়গায় পায় না স্যার। এই জন্য ইউএসএ তে সবাই অটোমেটেড মেইনটেইন করতে। তাহলে এখানে ডিজিটাল ইজ বেটার, বাট সেখানে আবার একটা কথা আছে, সেটা হলো ডিজিটাল অনেক মেশিন আছে, কিন্তু সবগুলি মেশিন কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করা না। এই কারণে এটাই প্রবলেম। আমাদের দেশে তো অরিজিনাল গুলো পাওয়া যায় না স্যার। হ্যাঁ, প্যারামিটার আছে, যে প্যারামিটারে আমি যদি সার্চ দেই তাইলে আমি বুঝতে পারবো এই যে মেশিনটা আমার হাতে আছে এই মেশিনটা কি অরিজিনাল কিনা, এটা দিয়ে মাপলে সেটা আইডিয়াল হবে কিনা, যদিও আমাদের কম। Yes, sir. Thank you, sir.
তবে ধন্যবাদ। ডিজিটাল প্রেশার মাপার মেশিনে একটা সুবিধা যে করোনাকালীন সময়ে অনেকে অনেক দূর দূরান্তে থাকে, ম্যানুয়ালি প্রেশার মাপাটা ডিফিকাল্ট। সো সুন্দর ডিজিটাল মাপার মেশিন যদি ওনাদের কাছে থাকে, আমাদের কাছে ওভার টেলিফোনও জানাইতে পারে যে আমার প্রেশারটা অ্যাটলিস্ট কাজ চলে যায় আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার একটা মানে সফট রিমাইন্ডার দর্শকদের জন্য, আমাদের লার্নেড পার্টিসিপেন্ট যারা আছে তাদের জন্য একটা এক্সাইটিং কুইজ সেশন আছে আফটার দিস ডিসকাশন। সো আপনারা খুবই মনোযোগ দিয়ে আমাদের কোশ্চেন অ্যান্সার গুলো শোনেন বা অলরেডি স্যারের টক শুনেছেন। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোশ্চেন হচ্ছে যে একটা 35 ইয়ার্স এর ওল্ড মেল উইথ ব্লাড প্রেশার 150, 150 থেকে 170, সিস্টোলিক ডায়াস্টোলিক থাকে 100 থেকে 110। উনি কন্টিনিউয়াস 1 সপ্তাহ ধরে মেপেছে এই ব্লাড প্রেশার ওষুধটা, কোনো ইনভেস্টিগেশন করতে চাচ্ছে না, ডক্টরের কাছে অলরেডি এসেছে। তা আমরা ওনাকে কি ওষুধ সাজেস্ট করতে পারি আর কি? তার মানে হলো যে প্রেশারটা মানে সে কনফার্ম করেছে যে এটা আসলে হোয়াইট কোট না, এটা কিন্তু কনফার্ম করতে হবে, কারণ তার অন্য কোনো কোমরবিডিটিস নাই। এটা হোয়াইট কোট হাইপারটেনশন তার কাছে যদি আমার কাছে যদি মনে হয় না যে এটা হোয়াইট কোট, আমার কাছে যদি মনে হয় এটা হোয়াইট কোট ইফেক্ট থাকতে পারে, আমি কিন্তু এখনই ওষুধ তাকে না দিয়ে তাকে বাসায় প্রেশার মেজার করতে বলতে পারি যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি বাসায় প্রেশার মেজার করে আমাকে জানান। যদি বাসায় না পারে অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং করে আমরা কনফার্ম করলাম। কনফার্ম করে যদি মনে হয় যে না এটা ব্লাড প্রেশার এরকম থাকে, এখন এই পেশেন্টটা কিন্তু লো রিস্ক। জি স্যার, আমরা কোনো ওনার আমরা কোমরবিড কন্ডিশন মেনশন নাই। কোমরবিডিটি নাই, সেক্ষেত্রে রাইট পেশেন্ট স্যার। কিন্তু স্টেজ 2 তে আছে। স্টেজ 2 হাইপারটেনশন হিসেবে আমাদেরকে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ শুরু করতে পারি। আমাদের গাইডলাইন কিন্তু বলছে যে এরকম লো রিস্ক পেশেন্ট সিঙ্গেল একটা ড্রাগ কিন্তু আমরা শুরু করতে পারি, আদারওয়াইজ সবাইকেই ডুয়াল কম্বিনেশন শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে বিটা ব্লকার, পরে কোশ্চেনটাই মনে হয় সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ ইন পেশেন্ট, না এটা আরেকটা কোশ্চেন। ফলে এই পেশেন্টকে আমরা যদি কনফার্ম করি তার ব্লাড প্রেশার আছে, আমরা শুরু করব। তবে 35 ইয়ার্স মেল সেকেন্ডারি কোনো হাইপারটেনশনের কজ আছে কিনা সেটাও একটু এক্সক্লুড করে নেওয়া উচিত। এটা এক্সক্লুড করে নিয়ে আমরা ইনিশিয়াল লো ডোজ কম্বিনেশন অথবা সিঙ্গেল ওষুধ শুরু করতে পারি, সাথে লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই থাকবে। অনেকের ভিতরে যে কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি অলমিসার্টান উইথ অ্যামলোডিপিনে কম্বিনেশন নাকি টেলমিসার্টান উইথ অ্যামলোডিপিনে কম্বিনেশন এটা দিব? অনেকের ভিতরে এখন ইদানিং টেলমিসার্টান দেখা যাচ্ছে যে খুব ওভার ইউজ হচ্ছে অথবা ইউজ হচ্ছে, এটার ব্যাপারে স্যার যদি কিছু বলতেন স্যার। এটা আসলে তো হেড টু হেড তো ট্রায়াল আসলে হয় না কোনো ড্রাগের সাথে ড্রাগ, এটাই প্রবলেম। তবে মানে হাফ লাইফ হিসাবে 24 আওয়ার্স পিপি কভারেজ হিসাবে কেউ কেউ বলে যে কোনটা বেটার না। এটা আসলে একজন আপনার প্রেফারেন্স, আপনি এটা ব্যবহার করে আপনার রোগীর প্রেশার বেশি কমতে দেখেছেন কিনা, সেটার উপর আপনার কনফিডেন্ট কিনা, সেইটাই আসলে আমি অন্তত এটা মনে করি যে মেইন ইস্যু, যে আমি এই ওষুধ দিয়ে প্রেশার কমতে দেখেছি, সুতরাং আমার পেশেন্টকে আমি এটাই দিই। তবে এখন তো আসলে নতুন নতুন ড্রাগ আসছে সবগুলো, আবার অনেক সময় নতুন ড্রাগ আবার উইথড্র হয়ে যায় কিছুদিন পরে, এরকমও আমরা দেখছি। অনেক অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ প্রথমে খুব মানে হাই প্রোফাইল নিয়ে আসে, পরে এটা ব্যান হয়ে গেছে, এরকম দেখছি। তো সুতরাং আমরা যেগুলো ট্রাস্টেড ড্রাগ সেগুলোর উপরে থাকি আমরা। তবে নতুন ড্রাগ অবশ্যই ভালো হতে পারে, সেটা যেমন সেকোবিট্রিল ভালসারটান খুব অল্প সময়ের মধ্যে আমাদের হার্ট ফেলিয়ারের মধ্যে চলে আসছে। তো এরকম নতুন ড্রাগকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। হ্যাঁ, আর এখানে ডক্টর মোমেন যা বলেছে আমি তার সাথে একমত, এবং এটুকুন বলতে চাই যে আমাদের চেম্বারে বা আমাদের এখানে যারা লার্নেড পার্টিসিপেন্টস আছে সকলেই হাইপারটেনশনকে ট্রিট করছে। সুতরাং আপনার যদি একটু খেয়াল করেন যে একটা গ্রুপ অফ পেশেন্টকে আপনি প্রতিদিনই পাচ্ছেন, যেমন 10 জন হাইপারটেনশনের পেশেন্ট পেলে তার ভিতরে আপনি 5 জনকে অ্যামলোডিপিন প্লাস ভালসারটান দেন, 5 জনকে আপনি অ্যামলোডিপিন প্লাস টেলমিসার্টান দেন। দেন এরকম করে যদি আমরা একটু ফলো আপ করি, এই পেশেন্টগুলি রুটিনলি ঘুরে ঘুরে কিন্তু আসে, 3 মাস পরে আসুক, 1 মাস পরে আসুক, আসলেই আমরা বুঝতে পারবো যে কোনটা আমার জন্য, আমার দেশের জন্য বা আমার রোগীর জন্য বেটার, এটাই আমি বেশি লিখবো। এটা যেমন একদিকে ঠিক, আবার আরেকদিকে এটাও ঠিক যে কোনো পেশেন্টকে অ্যামলোডিপিনের সাথে ভালসারটান দিলাম, খুব একটা ভালো কাজ করলো না, অন দি আদার হ্যান্ড অ্যামলোডিপিনের সাথে টেলমিসার্টান দিলাম, খুব ভালো কাজ করলো, এটাও কিন্তু হয়ে থাকে। জি স্যার, এটা খুবই খুবই উপযোগী কথা বললেন স্যার। এটা যদি আমরা আসলে করতে পারি, আমাদের মধ্যে এই এক্সপেরিমেন্ট করার টেন্ডেন্সি এবং সময় কমে গেছে স্যার, এটা হওয়া উচিত না। কারণ আমি কিন্তু নিজেই এক্সপেরিমেন্ট করতে পারি, আমি অন্য দেশের ডাটা কি পেয়েছে এটা আসলে কোনো ব্যাপারই না, আমার নিজের পেশেন্টের ডাটা কেন নাই, এটা কিন্তু একটা হাইপার টেনশনের মানে আমি চয়নকে বলবো আমি নিজেই করা উচিত।
মানে এটা কিন্তু আসলে একটা ডাটাবেস করলেই কিন্তু আমরা করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট স্যার। এটা স্যার মনে থাকবে স্যার। আমি নিজেই চেষ্টা করব আমার পেশেন্টের জন্য এখন থেকে এটা মনে হয় আলাদা করে আমার একটা ডাটাবেস করার জন্য। জাস্টিফাইড টাইম আগানো। থ্যাংক ইউ স্যার। স্যার এখন শীতের সময় দেখা যাচ্ছে অনেক রোগী শ্বাসকষ্ট, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে সাফার করছে। সো স্যার আমাদের ব্লাড প্রেশার যদি থাকে এর সাথে, তো আমাদের আসলে কোন অ্যান্টিহাইপারটেনসিভটা মানে ইউজ করা ভালো হবে? আর যদি এদের বিটা ব্লকার দিতেই হয় তাহলে কোন ধরনের বিটা ব্লকারটা সেফ স্যার? কাইন্ডলি স্যার যদি বলতেন। আসলে সিওপিডির সাথে যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তাইলে বিটা ব্লকারের রোল আসবে। আদারওয়াইজ তো বিটা ব্লকার আমরা বলেছি ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর এবং এনজাইনা, এই 3 সেশন ছাড়া বিটা ব্লকারের ইউজ নাই। এখন সিওপিডির সাথে যদি এই 3টা ডিজিজ থাকে তাহলে বিটা ব্লকারের প্রশ্ন আসবে। তাহলে সিলেক্টিভিটি, বিটা 1 সিলেক্টিভিটি কাদের বেশি, সেই ক্ষেত্রে সেটা আমাদের দেখতে হবে। সবচেয়ে বেশি বিটা 1 সিলেক্টিভিটি ইজ নেভিবলল। ফলে নেভিবলল এবং বিসোপ্রোলও বেশ সিলেক্টিভ। এই দুইটা ওষুধ আমরা ওদের ক্ষেত্রে ইউজ করতে পারি। নেভিবলল ইজ দ্য হাইয়েস্ট বিটা 1 সিলেক্টিভিটি এন্ড ফলোড বাই বিসোপ্রোলল। সো এই দুইটা ওষুধ আমরা যদি সিওপিডি পেশেন্টদেরকে দিতেই হয় তাহলে এই দুটো দিই। থ্যাংক ইউ প্র্যাকটিক্যালি স্যার। হ্যাঁ স্যার। তো আমরা অ্যান্টিহাইপারটেনসিভ হিসাবে একটু ভুলে যাওয়ার চেষ্টা করছি, যে গাইডলাইন দিছে। ডক্টর মোমেন অলরেডি বলেছে যে এই তিনটা ইন্ডিকেশন থাকলেই কেবল আমরা বিটা ব্লকার নিয়ে চিন্তা করি, আর নইলে আমরা beta blocker চিন্তা করব না। আর প্র্যাকটিক্যালি আমাদের হাইপারটেনশনের অনেক অনেক প্রশ্ন, যেমন যদি ডায়াবেটিস থাকে তাহলে তাকে কি দিতে, হাইপারটেনশনের সাথে ইউবিডি থাকলে তাকে কি দিব, হাইপারটেনশনের সাথে সিকেডি থাকলে তাকে কি ট্রিট করব, অথবা প্রেগনেন্ট তাহলে তাকে কিভাবে treat করব। সুতরাং অনেকগুলি টপিকস এবং অনেক কোশ্চেন, অনেক আলোচনা। আমি যেমন প্রেগনেন্সিটা স্যার মিস করছি, বাকিগুলো স্যার চেষ্টা করছি প্রত্যেকটা একটা উদাহরণ দিয়ে, যে সিকেডি আছে, তারপরে হলো হার্ট ফেলিওর আছে, তাতে আর প্রেগনেন্সিটা মিস হয়ে গেছে। আরেকটা স্লাইড বানানো যাইতেছে। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন এই সুযোগে আমি করে ফেলি, যে অনেকের ভিতরে কোশ্চেন থাকে যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকলে আমাদের বিটা ব্লকার দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা, কাইন্ডলি স্যার যদি বলতেন। এটা খুব ইন্টারেস্টিং টপিক। আমাদের মর্নিং সেশনেও সেদিন আলোচনা হয়েছে, মিজাওয়ান স্যার সেদিন ছিলেন। তো এটা আমরা যখন 2011 এর যে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ গাইডলাইন আমরা যখন প্রথম দিকে আমরা যখন ছিলাম, তখন কিন্তু বলছি যে বিটা 1 বিটা ব্লকার ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড ইন ক্লাস 1 রিকমেন্ডেশন, মানে এটা দিতেই হবে। কারণ হলো পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের সাথে কনকমিটেন্ট করোনারি আর্টারি ডিজিজ থাকে, সেটার জন্য মর্টালিটি বেনিফিটের জন্য বিটা ব্লকার দিতে হবে। এখনো আমরা এটা এখনো পারসিস্ট করছে, তবে একটু বলছে যে হাইপারটেনশন যদি থাকে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি অ্যাগ্রাভেটেড হয় বিটা ব্লকার দিয়ে, তাহলে অন্য হাইপারটেনসিভ দিয়ে ট্রিট করতে বলছে। তবে বিটা ব্লকার একটা রেজিমের মধ্যে থাকতে বলছে। তবে ভেজোডাইলেটিং বিটা ব্লকার যেগুলো নতুন আসছে সেগুলো দেওয়ার জন্য বলছে। তাহলে আমরা আবারও ভেজোডাইলেটিং বিটা ব্লকার হলো কার্বিডোলল এন্ড নেভিবলল, এই দুটো হলো ভেজোডাইলেটিং বিটা ব্লকার। এই দুইটাকে চয়েস করতে পারি যদি পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন মির্জামান স্যার। যখন প্রথম ছিলাম বা যখন 89 87 ডায়াবেটিক পেশেন্ট বিটা ব্লকার আমাদের একদম কন্ট্রাইন্ডিকেট করা ছিল। আমরা যখন স্টুডেন্ট ছিলাম হার্ট ফেলিয়ারে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড, এটাই শিখে আসছি স্যার। সেগুলো তো এখন চলে গেছে। কত চেঞ্জ হয়েছে স্যার। জি স্যার, জি চেঞ্জ স্যার। তো এটাই সায়েন্স স্যার, চেঞ্জ হবে সায়েন্স বলেই ইজ তো ইভলভিং, নতুন চেঞ্জ হবে স্যার, অনেক কিছু নতুন আসবে স্যার, আমাদের অ্যাডপ্ট করতে হবে। স্যার আরেকটা কোশ্চেন, যে একটা পেশেন্ট 20 বছর ধরে উনি হাইপারটেনসিভের ওষুধ খাচ্ছে, এআরবি এবং বিটা ব্লকার, ডিসপাইট দ্যাট ওনার অকেশনাল ড্রপ বিট হয়। এই ক্ষেত্রে আমরা ড্রপ বিটটা ফার্দার কিভাবে ইভালুয়েট করব এবং কিভাবে ট্রিট করব স্যার? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে ড্রপ বিটটা কি কারণ, সেটা কি এক্সট্রা সিস্টোল, ভেন্ট্রিকুলার না অ্যাট্রিয়াল, এটা জানতে হবে। অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টকে এরকম মনে হয় মাঝে মাঝে বিট মিস করছে, তাহলে এটা আমাদেরকে আগে ডিটারমাইন করতে হবে যে এটা ভেন্ট্রিকুলার নাকি অ্যাট্রিয়াল নাকি কি ধরনের। যদি ভেন্ট্রিকুলার প্রিম্যাচিউর বিট হয়, ড্রপ বিট হয়, তখন আমরা যেটা মেইনলি দেখি যে এটা কিন্তু খুব কমনলি পাওয়া যায়। আমরা দেখি যে স্ট্রাকচারালি হার্ট কি নর্মাল নাকি স্ট্রাকচারালি অ্যাবনর্মালিটিস আছে। স্ট্রাকচারালি যদি নর্মাল হার্ট থাকে তাহলে এই ড্রপ বিটের আসলে সিগনিফিকেন্স খুব বেশি না।
তারপরেও এইদেরকে আরো একটু রিস্ক ক্যাটাগরি করা যায়। আমরা যদি 24 আওয়ার্স হল্টার মনিটরিং করি এবং 10% অফ দ্য টোটাল বিট যদি প্রিম্যাচিউর বিট হয়, 10% অর মোর, তাহলে তাদের একটা স্পেশাল প্রিকশন নিতে হয় এবং তাদের ক্ষেত্রে ইপি স্টাডি করে কোন জায়গা থেকে এই এক্সট্রা বিটটা আসতেছে সেটা অ্যাবলেশন করার সুযোগ আছে এবং কিউরেটিভ ট্রিটমেন্ট হিসাবে এটাই করা যায়। আদারওয়াইজ স্ট্রাকচারালি নর্মাল হার্ট, if the total percentage is less than 10%, no treatment is required. ওকে স্যার, মির্জামাত স্যার কি সাপ্লিমেন্ট করবেন স্যার? মোমেন্ট যেটা বললেন এক্স্যাক্টলি এটাই ফলো করি এবং এটাই আমরা জানি যে যদি স্ট্রাকচারালি নর্মাল হার্ট এক্সট্রা সিস্টল আমারও আছে, আমার অনেক সময় আর তার মধ্যে যদি এক্সট্রা সিস্টল আসে কিছু আসে যায় না। বিসাইডস দিস আমরা জানি যে টি, কফি, টোব্যাকো, অ্যালকোহল, ইমোশন, প্রিসিপিটিং ফ্যাক্টর গুলো, ক্যাফেইন স্পেশালি। জি স্যার। থাকলে আমরা ইভালুয়েট করতে যেটা মোবাইল। থ্যাংক ইউ স্যার। স্যার, লার্নেড পার্টিসিপেন্টদের আবার রিকোয়েস্ট করতেছি, আপনাদের জন্য একটা এক্সাইটিং কুইজ সেশন আছে এটার পরেই। সো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের প্রোগ্রামের লাস্টের দিকে। স্যার আর 2-3টা কোশ্চেন স্যার করি স্যার। আমাদের একটা কোশ্চেন আছে যে হাইপারটেনশন সাথে ব্রঙ্কিয়াল অ্যাজমা প্লাস হার্ট ফেলিউর আছে, হুইচ অ্যান্টিহাইপারটেনসিভ উইল বি প্রেফারেবল, এসি ইনহিবিটর অর এআরবি? স্যার আপনি অলরেডি বলেছেন, তারপরে যদি আবার বলতেন স্যার। হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে এআরবি কিন্তু ফার্স্ট লাইনে নাই, মানে ফার্স্টে আপনি চেষ্টা করবেন এসি ইনহিবিটর অথবা আর্নি দিয়ে। যদি টলারেট না করতে পারে, কাফ কোনো ফ্যাক্টর না, কাশি হইলে তারপর দেখা যাবে, কিন্তু অ্যাজমা জন্য কাশি আর হার্ট ফেলিয়ারের কাশি অনেক, কারণ এসি ইনহিবিটর আর এআরবি হ্যাভ মর্টালিটি বেনিফিট, এসি ইনহিবিটর আর আর্নি হ্যাভ মর্টালিটি বেনিফিট ইন হার্ট ফেলিয়ার। ফলে কাশির কথা চিন্তা করে আপনি মর্টালিটি বেনিফিট হয় এরকম পেশেন্টকে এসি ইনহিবিটর বা আর্নি থেকে বিরত রাখতে পারবেন। অবশ্যই এটা ফার্স্ট চয়েস, যদি সে টলারেট করতে না পারে তখন দেখা যাবে। হ্যাঁ, এখানে থ্যাংক ইউ মোমেন। এখানে আমি আরেকটু বলতে চাই, এটা হলো এই যে পেশেন্টের অনেক সময় রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, হাইপারটেনশন উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। এই ক্ষেত্রে আমাকে ইভ্যালুয়েট করতে হবে whether this respiratory distress is due to hypertension mediated like heart failure or having ICM PCM mediated heart failure or it is COPD or bronchial asthma. আমি ইভ্যালুয়েট না পারি তাইলে কিন্তু আমার ট্রিটমেন্টে ভেজাল হবে। আর ডাক্তার জওয়ান স্যার আমাকে বলছেন আমার এখন এই অ্যারাউন্ড 2000 লেট 2000 যে জামাল এই হাসপাতাল থেকে যদি কোনটা অ্যাজমা আর হার্ট ফেলিওর আর কোনটা অ্যাজমা না হয় জানা যায় আর জীবনে কোথাও পারবে না। সুতরাং এইটা আমাদেরকে খুব অ্যাপ্রোপ্রিয়েটলি নোটিস করতে হবে। আর আমি ফিজিশিয়ান, জেনারেল ফিজিশিয়ানকে দোষ দেব না। আমি কি করি, আমার তারা তো এত ভালো করার কথা না, তারাও ভালো করে আমি মনে করি। সে যদি এইভাবে ভাবে যে হার্ট ফেলিয়ার হলো ঠিক আছে, আবার যদি থাকে তাহলে এদিকে একটু কষ্ট দেয়, আবার এদিকে একটু দেয়, আর এদিকে আমি হাইপারটেনশনের ট্রিটমেন্টও করি। এইভাবে যদি প্ল্যান করি আগায়, দ্যাট ইজ নট আইডিয়াল, কিন্তু সিমটোমেটিক্যালি হয়তো বেনিফিট দিতে পারবো। বাট আই শ্যাল হ্যাভ টু ইভ্যালুয়েট as far as possible the issues, whether it is add on to bronchial asthma with hypertension heart failure or only অনেক সময় মানে কনকমিটেন্ট দুইটাই থাকে, ধরেন কারণ রিস্ক ফ্যাক্টর গুলো তো সিওপিডি এর জন্য যা মানে স্মোকিং, আবার ইসকেমিক হার্ট ডিজিজ আইসিএম ও থাকে। তো এই ক্ষেত্রে অনেক সময় কনফিউশন হয়ে যায়, যেমন একটা আইসিএম পেশেন্টের একটা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে হুইজিং হচ্ছে, এখন এটা হার্ট ফেলিয়ারের জন্য, ইনফেকশনের জন্য না, তার কনকমিটেন্ট সিওপিডি আছে সেটার জন্য। আমি অনেক সময় একটা এক্সপেরিমেন্ট করি, ক্লিনিক্যালি তো দেখি, আমি একটু অ্যান্টিপ্রোবিএনপি যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে আমরা চেক করি। যদি অ্যান্টিপ্রোবিএনপি এমন একটা টেস্ট, যদি স্যার এটা নরমাল পাওয়া যায় তাহলে কিন্তু হার্ট ফেলিওর এক্সক্লুডেড। সুতরাং এই টেস্টটা করে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি যে আমি কোন লাইনের ট্রিটমেন্টটা বেশি মানে ইন্টেন্সিফাই করবো, আমি কি সিওপিডি ট্রিটমেন্ট ইন্টেন্সিফাই করবো না হার্ট ফেলিওর ট্রিটমেন্ট ইন্টেন্সিফাই করবো।
এবং আমি ক্লিনিক্যালি একটা দিয়ে দিই, পরে নিজেকে নিজের সাথে কম্পেয়ার করি যে আমি যা ক্লিনিক্যালি করলাম, কারণ পেশেন্টের ইনভেস্টিগেশন নিয়ে তো আসবে পরের দিন। আমি সাধারণত সবসময় পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে দেই। তো পরের দিন আসলে নিজেকে বিচার করি যে আমি কি রাইট ছিলাম না রং ছিলাম। NT-proBNP যদি নরমাল থাকে তাহলে COPD ট্রিটমেন্টকে বাড়ায় দিই, আর যদি ওইটা বেশি পাওয়া যায় আনইকুইভোক্যালি হাই, কারণ NT-proBNP বেশি থাকলে আবার অনেক কারণেই বাঁচতে পারে, তবে হার্ট ফেলিওর তো অবশ্যই একটা কারণ। ইনিশিয়ালি আমার পেশেন্টকে এবং সেই জি স্যার। যে আমাকে মনে হয় যে স্পাজম আছে, আমার এরকম করে যেটা কার্ডিয়া করবে না, রাখলাম করলাম, হ্যাঁ, ইমপ্রুভ করে হুইচ ওয়ান ইজ সুইটেবল। থ্যাংক ইউ স্যার। স্যার আর কয়েকটা মানে ইন্টারেস্টিং কোশ্চেন, যেমন আমাদের অনেকের ভিতর দেখা যায় যে একজনের ভিতর ডায়াস্টোলিক প্রেশারের টেন্ডেন্সি বেশি, যে কোনোভাবে ডায়াস্টোলিক প্রেশারটা তার নর্মাল হচ্ছে না, এই একটা গ্রুপ অফ পেশেন্ট। আরো গ্রুপের পেশেন্ট দেখা যাচ্ছে যে সিস্টোলিক প্রেশার সবসময় বেশি থাকে। এই দুই গ্রুপ অফ পেশেন্টদেরকে আমরা কিভাবে স্যার ডিল করব স্যার? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমার মাথায়ও মাঝে মাঝে মনে হয় যে ডায়াস্টোলিক প্রেশারটাই বেশি, সিস্টোলিক নরমাল তাদের ক্ষেত্রে আমি কোনো গাইডলাইনে আলাদা কোনো রিকমেন্ডেশন দেখি নাই ফর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, কিন্তু ফর আইসোলেটেড সিস্টোলিক ব্লাড প্রেশার দেয়ার ইজ এ রিকমেন্ডেশন। দুটো ড্রাগ আইসোলেটেড সিস্টোলিক ব্লাড প্রেশারের জন্য বেটার কাজ করে, অ্যামলোডিপিন অ্যান্ড থায়াজাইড লাইক ডায়াবেটিক্স। ফলে আমরা যদি আইসোলেটেড সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি পাই, অ্যামলোডিপিন মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডাইহাইড্রোপ্যারাডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে থায়াজাইড ডায়াবেটিক্স আর থায়াজাইড লাইক ডায়াবেটিক্সকে কম্বিনেশন করতে পারি। কিছু কিছু আগেকার গাইডলাইন গুলো বা আগেকার বইপত্রে বিটা ব্লকার ইজ মানে এরকম কিছু বলা ছিল যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বিটা ব্লকার ভালো কন্ট্রোল করে, কিন্তু কোনো গাইডলাইনে আলাদা করে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের জন্য বিটা ব্লকারকে রিকমেন্ড করেনি। ফলে আমি এই ইনফরমেশনটা দিতে চাই না, আমি শেয়ার করেছিলাম এই জন্য যে কারো কারো হয়তো এই ইনফরমেশনটা আছে, এটা আসলে ঠিক না। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে অন্য প্রেশারের অন্য পেশেন্টকে যেভাবে আমরা ট্রিট করবো এভাবেই ট্রিট করতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আর একটা কোশ্চেন, যে আমাদের দেখে যে আমরা আজকে হাইপারটেনশন নিয়ে ডিসকাস করছি, সো অনেকের ভিতরে দেখে ডিজি হয়, ভার্টাইগো হয়, এরকম হচ্ছে ডিউ টু লো ব্লাড প্রেশার। তো হাউ টু মেনটেন দ্য নর্মাল ব্লাড প্রেশার? একটা মানুষের কিভাবে নর্মাল ব্লাড প্রেশার মানে মেনটেন করা যায় লো ব্লাড প্রেশার যদিও কোনো কারণ না পাওয়া যায়? অনেকে দেখা যাচ্ছে হ্যাঁ তার ইউজুয়ালি লো ব্লাড প্রেশার থাকে 90/60, তাদের থেকে 100 হলে ভালো লাগে, কিভাবে তারা মেনটেন করবে স্যার? এই একটা কোশ্চেন স্যার। মানে একটা হলো যে প্রেশারের ওষুধ খেয়ে তারও কারো ডিজিনেস হতে পারে, এটা কিন্তু হতে পারে কারণ হলো পোস্চুরাল যে ড্রপ আছে, আমাদের যে পোস্চুরাল হাইপোটেনশন হয়, পোস্চুরাল ড্রপ হয় নরমালি আপ টু 10 মিলিমিটার পর্যন্ত সিস্টোলিক, 5 মিলিমিটার পর্যন্ত ডায়াস্টোলিক অ্যাকসেপ্টেবল। কিন্তু যারা হাইপারটেনসিভ, যারা ডায়াবেটিক লং স্ট্যান্ডিং, যারা এল্ডারলি পেশেন্ট, যাদের আদার কোমরবিডিটিস আছে, তাদের কিন্তু এই পোস্চুরাল ড্রপটা খুব বেশি হয়। এই জন্যই কিন্তু আপনারা দেখছেন কিনা যে 65 প্লাস যাদের বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশারের টার্গেটটা 130-এর নিচে না, 130 থেকে 40। ফলে এইসব কারণে, কারণ ওনারা টলারেট করতে পারে না। আর তার সাথে যদি কারো পার্কিনসনিজম থাকে, ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, তাহলে তো এটা আরো বেশি। তাহলে পেশেন্টদেরকে আমরা যেটা ইনস্ট্রাক্ট করতে পারি, যে বিশেষ করে এল্ডারলি পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, যে আপনারা পোস্টার স্লো চেঞ্জ করবেন, শোয়া থেকে উঠে কিছুক্ষণ বসবেন, তারপরে আস্তে আস্তে দাঁড়াবেন। নামাজ সেজদা দিয়ে পড়তে গিয়ে যদি আপনার মাথা চক্কর দেয়, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। এগুলো দেওয়ার পরেও যদি তারপরে মেজারমেন্ট করতে হবে যে আপনার পোস্চুরাল হাইপোটেনশন হচ্ছে কিনা, এটা আপনি চেম্বারে কিন্তু মেজার করবেন। আমি আবারও একটু বলে নেই সবার জন্য যে পোস্চুরাল হাইপোটেনশন দেখার জন্য আপনি 5 মিনিট পেশেন্টকে শুয়ায় রাখার পরে প্রথম ব্লাড প্রেশার দেখবেন, তারপরে দাঁড়া করবেন, ফার্স্ট মিনিটে দেখবেন, আবার থার্ড মিনিটে আরেকবার দেখবেন। এই গ্যাপের মধ্যে প্রেশার যদি সিস্টোলিক 10-এর বেশি নেমে যায় অথবা ডায়াস্টোলিক যদি 5-এর বেশি নেমে যায়, তাহলে আমরা পোস্চুরাল হাইপোটেনশন। আর যারা নরমাল পেশেন্ট কিন্তু প্রেশার একটু কম, ডিজি হয়, ফ্লুইড ইনটেক একটা বড় মানে ইস্যু এখানে। আমার কাছে মনে হয় অ্যাডিকুয়েট হাইড্রেশন থাকলে, আমি নিজেই যখন দেখি যে চেম্বারে যখন পানি কম খাওয়া হয়, তখন মাথা চক্কর দেয়, আর যখন একটু হাইড্রেটেড থাকি আমার মাথা চক্কর কম হয়। এটা একটা স্যার বড় ফ্যাক্টর, স্যার হাইড্রেশন একটা বড় ফ্যাক্টর। আমরা হাইড্রেটেড থাকি না সবসময়। আর আরেকটা হলো আমাদের পেশেন্ট অ্যাজ এ হোল, একটা মানুষকে যদি বলে দেওয়া হয় যে তোমার ব্লাড প্রেশার কম,
জি স্যার, এটা তো একটা প্যানিক তৈরি করে। আমাদের প্রয়াত অধ্যাপক আমাদের শাহ আব্দুর রহমান চৌধুরী স্যারের কথা, তার ক্লাসে যে এই ব্লাড প্রেশার যে কত লোকের ব্লাড প্রেশার বাড়াইছে ইউ কান্ট, সেরকম স্যার কিন্তু একদম ওপেন ক্লাসে খুব মজার মজার গল্প করে। সেরকম পেশেন্টকে একদম নর্মালি ব্লাড প্রেশারই পেলাম, তার 100 আছে, কারো কারো হয়তো 95 আছে। আমার জানা মতে একজন মেডিসিনের অধ্যাপক স্বনাম ধন্য, যার নাম বললে আপনারা সবাই চিনবেন, ওই উনি এখনো তার ব্লাড প্রেশার সবসময়। কাজে ব্লাড প্রেশারটা যে একেবারে 90/60 বা 95/65 বা 100/60 পাইলেই আমরা একটা পেশেন্টকে বলে দেই চট করিয়া যে আপনার প্রেশারটা কিন্তু কম, তাইলে কিন্তু ওর সিমটম আরো বেশি হবে। আর অন দি আদার অ্যাংজাইটি তৈরি করে স্যার, অ্যাংজাইটি। আর অন দি আদার হ্যান্ড যদি তার সিমটোমেটিক হয়েই থাকে, তাহলে যেটা বললো এডিকুয়েট হাইড্রেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাইলে আমার মনে খুব একটা হওয়ার কথা নয়। আর ও তো একাস্টম, এই 90 নিয়ে কিন্তু সে আছে। এটা যদি কোনো ডিজিজ প্রসেসের জন্য হতো, কোন জি। কার্ডিয়াক কন্ডিশনে হতো, আইসিএম ডিসিএম হয়ে হতো, অথবা ব্লাড প্রেশার ওষুধ খেয়ে হতো, তাইলে তার সিমটম প্রোনাউন্সড হতো। সুতরাং রেগুলারলি যদি প্রেশারটা এরকম থাকে, তাহলে তার সিমটম খুব একটা প্রোনাউন্স হওয়ার কথা নয়। ধন্যবাদ। এই ক্ষেত্রে স্যার রুগীরা দেখা যাচ্ছে স্যালাইন খায় অনেকে, স্যার একটা দুইটা বলে যে কয়টা করে স্যালাইন খাবো পার ডেতে। আমি এই স্যালাইনের পক্ষে মানে কিন্তু আমি একটু মানে কশন থাকতে বলছি। এই জন্য স্যালাইন কিন্তু একটা ডিহাইড্রেশনের চিকিৎসা। এখানে প্রচুর পটাশিয়াম আছে, আমি অকারণে পটাশিয়াম খাবো কেন? হ্যাঁ, কারো যদি প্রেশার বাড়াইতে হয় তাকে সল্ট ওয়াটার খেতে হবে, শুধু সিম্পল সল্ট উইথ ওয়াটার, এটা ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু ওর স্যালাইন কখনো ব্লাড প্রেশার বাড়ানোর ওষুধ হতে পারে না। লবণ পানি। লবণ পানি, রাইট স্যার। অলরেডি স্যার আমাদের কুইজ স্টার্ট হয়ে গেছে, তো থ্যাংক ইউ আমাদের পার্টিসিপেন্টদের। কুইজে পার্টিসিপেট করেন আপনারা, আমরা চাই যে আপনারা বেশি বেশি উইনার হন। অলরেডি 3জন উইনার অবশ্য হবে, তবে একই মার্ক যদি একই অনেকেই পায় তো তাহলে আমার মনে হয় যে সেশনটা খুব ভালো হবে। স্যার আরেকটা কোশ্চেন স্যার আমার কাছে, আপনার কাছে স্যার, অনেক সময় যে অনেকে প্ল্যান প্রেগনেন্সি করে বা প্রেগনেন্সিতে কি ওষুধ দিব, আর পোস্টপার্টাম টাইমে স্যার কোন এআরবি বা মানে এস ইনহিবিটর সেফ? আচ্ছা, একটা হলো যে পেশেন্ট যদি প্ল্যান করে যে সে প্রেগনেন্ট হবে, বা প্রেগনেন্সি পিরিয়ডে এস ইনহিবিটর এআরবি না ইউজ করে, মানে প্রেগনেন্সি পিরিয়ডে না, মানে চাইল্ড বিয়ারিং এজ যারা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে এস ইনহিবিটর এআরবি না ইউজ করাই ভালো। আর যে প্ল্যান করছে তাকে তো আমরা অবশ্যই এটা থেকে দূরে রাখবো। দেন প্রেগনেন্সিতে এখন একসময় আলফা মিথাইল ড্রোপা ফার্স্ট চয়েস ছিল, এখন কিন্তু লেবেটালল ইজ রিপ্লেসড বাই আলফা মিথাইল ড্রোপা, দুইটাই সাইমালটেনিয়াসলি এখন ইউজ হচ্ছে। এবং আলটিমেটলি লেবেটাললের যে পেপার আছে তাতে এটা ফার্স্ট লাইনে লেবেটালল চলে আসবে। তো লেবেটালল, আলফা মিথাইল ড্রোপা, নিফিডিপিন এগুলো ইউজ করা যাবে, এবং হাই ডোজে ইউজ করা যাবে। এস ইনহিবিটর এআরবি অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। আচ্ছা, ইন পোস্টপার্টাম পিরিয়ড এস ইনহিবিটর এআরবি ইউজ করা যাবে, এতে কোনো ইয়ে নাই। তবে কোনো হেড টু হেড ট্রায়াল নেই, তবে ক্যাপটোপ্রিল সবচেয়ে সেফ এস ইনহিবিটরের মধ্যে, এটা একটা আমি ট্রায়াল করেছি, কিন্তু সবগুলো ইউজ করা যাবে, কোনো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নাই পোস্টপার্টাম পিরিয়ড। ব্যাপারটা দুই ভাবে আসে। একটা হলো how to contemplate pregnancy in a patient of hypertension, and another is uh, প্রেগনেন্সি ট্রিটমেন্ট, pregnancy developed hypertension. জি দুইটা, স্যার, প্রেগনেন্সি ইনডিউসড। প্রেগনেন্সি pregnancy ইন্ডিয়াস, induced, দুই ক্ষেত্রেই প্রোটোকল আমাদের সেম। Sir, thank you, sir. Sir, may I request Professor Mir Jamaluddin, sir, to give your expert opinion regarding the overall presentation and this aspect? Sir, please, sir. Thank you, Dr. Chayan Shaha, one of Sir, my Chayan Singh, sir. জন সিংহ স্যার। আপনি স্যার মিথুন সাহা। মিথুন ছিল তো অনেকদিন one স্যারের কাছে, এই জন্য। young interventionalist. I like him very much for his extraordinary work, and today he has moderated the session very nicely. And another my colleague, like my friend, like my brother, I can't express my feeling regarding him. I want to say in one sentence,
he is skilled in all respect regarding speech, regarding medicine, regarding this cardiology, different topics and intervention, particularly or beyond these topics. He is also one of the renowned structural heart disease specialist in Bangladesh, having highest number of doing the adult structural procedure in Bangladesh. Thank you, I'm sir. Thank you very uh, much, sir. Thank you. very happy on him, and he has very nice, that is beyond the topics, he has very nicely presented the hypertension in all respect of the hypertension, starting from the measurement of hypertension up to the treatment and prevention of the complication, and if the complication, as far as possible, the management of the complication. We should have to evaluate hypertension as early as possible, whenever possible. And all over the world, we know there is a formula of half, meaning that those who are hypertensive, half of them knows that they are hypertensive. Those who knows the hypertensive, the half of them gets treatment of the hypertension. Those who takes the treatment, half of them remains Target. uh, Target. targeted. So, Control. hypertension is a silent killer, and we should have to take care of this, and we shall have to treat accordingly in different respects according to the comorbidities of the patient. Like if the patient has, I have already told, if the patient has bronchial asthma, COPD, and then hypertension with diabetes, ischemic heart disease, CKD, pregnancy, and in different settings, we should have to select the different drugs so that we shall have to avoid the complications. So, ladies and gentlemen, those who are with us connected, all of us should have to treat the hypertension effectively and adequately. This is my message to you. We shall have to treat the hypertension effectively, adequately, as well as to avoiding the complication and to prevent the complication. Thank you. The arrangement done by the pharmaceuticals, and as well as thanks my moderator and my presenter, Dr. Mo. Thank you. Thank you, sir. Thank you Thank so you. much, sir, for your extraordinary and valuable comments to us. Yes, স্যার, sir. আপনার কাছে একটা রিকোয়েস্ট, স্যার, আমাদের দেশের পার্সপেক্টিভে কোনো অ্যান্টিহাইপারটেনসিভ মানে গাইডলাইন নাই স্যার। আপনারা Right. স্যার যদি স্যার এটা এস্টাবলিশ করতেন স্যার। হাইপার টেনশনের বের করো, ইনসিডেন্স বের করো, যে একজাক্ট ইনসিডেন্স কার করা আছে। এবছরই আমরা একটা সাবিনা আর আমি একটা প্রেজেন্টেশন একটা ওই যে পেপার জমা দিলাম সায়েন্স ল্যাবরেটরিতে বা সামহার, যে আমরা প্ল্যান ছিল যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, সব তো আমার পক্ষে করা সম্ভব না, দুটো ডিস্ট্রিক্টকে আমি করব, দুটো ডিস্ট্রিক্টকে আমি লটারি করে নেব, এবং এক বছরে ওই দুটো ডিস্ট্রিক্টে আমি লোক নিয়োগ করে এন্টায়ার পিপুলের কতজন হাইপারটেনশন আছে, কতজন নাই, কতজন জানে, কতজন জানে না, কতজন ট্রিটমেন্ট পাচ্ছে, কতজন পাচ্ছে না, এবং কতজন অ্যাডিকুয়েটলি ট্রিটমেন্ট হচ্ছে, এটা করার জন্য। এটা একটা পেপার আছে সোসাইটি অফ মেডিসিন, ওরা করেছে স্যার। বাংলাদেশে একটা ডাটা আছে 2016 এ 17 এ স্যার, ওটার ইনসিডেন্স প্রিভিলেন্স একটা আছে কিন্তু স্যার। হ্যাঁ, একটা এবং এটাতে দেখা গেছে 17%, মোর দেন 40% পেশেন্ট, 40 ইয়ার্স এর পেশেন্ট, 70 মানে 17% মানে 17% লোকের হাই ব্লাড প্রেশার আছে। এবং আরবান আবার রুরালের মধ্যে ওরা ডিফারেন্স করেছে। তো এটা স্যার আরো স্ট্রং ডাটা লাগবে স্যার। এবং আমাদের ক্ষেত্রে কোন ওষুধগুলো কাজ করে, কোনগুলো কাজ করবে না, কারণ আমরা তো আমাদের ইথনিসিটি তো ব্ল্যাকও না, আমরা আবার হোয়াইটও না, আমরা একটা মিক্সড ইথনিসিটির মধ্যে আছি। তো এই অবস্থাতে আমাদের কোন ওষুধগুলো ভালো কাজ করবে, এটা আসলে ওদের স্টাডিটা খুব সম্ভব, যতদূর আমি জানি, একজাক্ট হয়তো নাও জানতে পারি, কয়েকটা উপজেলায় করা খুব সম্ভব। জি স্যার, কয়েকটা উপজেলায় করা। জি স্যার, কয়েকটা উপজেলায়। এটা দিয়া আরো বেশি ফ্রুটফুল করতে না, পারবে। আরো স্যাম্পল, যত বেশি স্যাম্পল নেবেন স্যার, তত অ্যাডিকুয়েট ডাটা আসবে স্যার। ডিস্ট্রিক্টে নিতে পারি অথবা একটা ডিভিশন নিতে পারি, তাইলে আমি স্যার আমি আপনাদের জানাতে চাই স্যার, মানে নিন্স থেকে একটা স্টাডি হয়েছে সারা বাংলাদেশে এপিলেপসির ইনসিডেন্স এবং প্রিভিলেন্স টোটাল। এটা কিন্তু স্যার ডব্লিউএইচও এর কোলাবোরেশনে ওরা এবং খুব হাইলি রিকগনাইজড জার্নালে পাবলিশ করেছে এবং অ্যাকসেপ্টেড হয়েছে। খুবই মানে রোবাস্ট ডাটা। এবং স্যারদের যে এন্ডেভার ছিল, আমি যেটুকু জানি, দিন মোহাম্মদ স্যার নিজে সেন্টারগুলোতে যেতেন 6 মাসে 3 মাসে একবার বা 2 মাসে একবার এরকম করে। তো
তো এইটা ওনাদের যে ফ্রেমওয়ার্কটা ছিল সেইভাবে যদি আমরা আগাইতে পারি আমরা স্যার একটা জিনিস যে হাইপারটেনশন আমাদের কার্ডিওলজিস্টদের কাছ থেকে মনে হয় অনেকটুকু চলে রাইট গেছে রাইট, এটা হলে স্যার মানে স্পেশালিস্টদের কাছে। তো এটাও একটা আমরা যদি একটা ভালো ডাটা তৈরি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের দাবিটাও আমরা আরো একটু স্ট্রংলি আগাইতে পারবো যে হাইপারটেনশন আমাদেরও কাজ করার বিষয় আছে। এন্ড অফ দ্য ডে আমি কার্ডিওলজিস্ট আর আমার কলিগ স্পেশালিস্ট অবশ্যই সবাই ট্রিট করছে, এটাও ঠিক স্যার, সবাই ট্রিট করছে, এটাও ঠিক, এটাও ঠিক। সুস্থ পেশেন্ট। জি স্যার, সুতরাং এটা অবশ্যই এক হইতে পারি না, সবাইকে নিয়ে গাইডলাইন করতে হলে সবাইকে নিয়ে রাইট করতে স্যার, হবে। রাইট, ন্যাশনাল গাইডলাইন স্যার, এটা টোটাল একটা ইকে পার্টিসিপেট করে। So thank you very much, sir. Already we have get our winner. I am announcing. May I request Moment sir to announce the third place, sir? Third place name Dr. MD Tariqul Hassan Khan, Specialty Consultant Physician, Institute of DMCH, score 4, time taken 142 seconds. Congratulations, Dr. Tariqul, for your brilliant স্যার কোশ্চেন গুলো স্যার আমারই তৈরি করা ছিল স্যার, কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট কিন্তু ছিল স্যার, মানে বেশ পাজলিং ছিল, তো চয়ন পড়েছে কিনা আমি জানি না। না স্যার, আমি কোশ্চেন করি না, আমি ব্লাইন্ড ছিলাম স্যার। স্যার I am announcing যে সেকেন্ড উইনার, সেকেন্ড উইনার হয়েছে ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, স্পেশালিটি কার্ডিওলজি ইনস্টিটিউট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, স্কোর 5, টাইম 2:07 সেকেন্ড। A very big congratulations, Dr. Habibur Rahman. Thank you so much. And স্যার now I পাঁচটা কোশ্চেন ছিল, টোটাল 5টা কোশ্চেন ছিল স্যার। the first prize স্যার আপনি কি দেখতে পান may স্যার? I request Professor Mirzamal Uddin sir to announce the first মোবাইল থেকে yes, করছে sir. স্যার, দেখতে পাচ্ছেন কিনা স্যার? স্যার কি দেখতে পাচ্ছেন স্যার? হাবিবুর রহমান স্যার ফার্স্ট আমি প্রাইজ, কিছু দেখতেছি। আচ্ছা স্যার, তাহলে স্যার ফার্স্ট প্রাইজ আমি অ্যানাউন্স করব তো চয়ন? হ্যাঁ স্যার, স্যার করেন স্যার, প্লিজ স্যার। ফার্স্ট প্রাইজ ডক্টর এমডি সোলাইমান হোসেন, স্পেশালিটি মেডিসিন, ইনস্টিটিউট HR হসপিটাল, স্কোর 5 out of 5, টাইম টেকেন অনলি 110 সেকেন্ড। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, এক্সিলেন্ট। রাইট দুইজনের স্যার, মধ্যে টাইম হয়েছে, একজনের একটু টাইম বেশি লাগছে, একজনের একটু টাইম কম লাগছে স্যার। রাইট স্যার। এইচআর হসপিটাল কোনটা? HR হসপিটাল, প্রাইভেট হসপিটাল স্যার, প্রবাবলি মেবি স্যার। আচ্ছা, So thank you sir, thank you so much for your brilliant presentation. And sir, Umir Jamal sir is so busy স্যার that খুবই লাইভলি ছিলাম স্যার, কোনো প্রেজেন্টেশনে এত লাইভলি ছিলাম না স্যার, মানে সবাই আমার পছন্দের লোক। স্যারের কথা তো আমি আর বললাম না, চয়ন আমার খুব পছন্দের স্যার, স্যার যে আমার মানে কি আমি আমি আর বলতে পারছি না স্যার। স্যার সারা জনম যেন আপনার প্রতি শ্রদ্ধা আমার সারা জনম থাকবে স্যার। এবং আমি আপনাকে অনেক কাছ থেকে দেখেছি স্যার, মানুষকে উপকার করার জন্য আপনি কিভাবে আগায় আসেন এটা আমি দেখেছি স্যার। তো আমি মানে সব মানুষের কাছ থেকে ভালো জিনিসগুলো নিতে চাই, আমি আপনার কাছ থেকে এই জিনিসটা দিতে চাই। আমি চয়নের মতো একটা সুন্দর হাসি দিতে চাই, আমি হাসতে পারি না, মাঝে মাঝে আমাকে লোকজন বলে যে আমি একটু গম্ভীর থাকি, এখন মাঝে মাঝে চয়নের মতো প্র্যাকটিস করতে হবে, ওর মধ্যে হাসি দেওয়ার মতো চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ স্যার, খুবই লাইভলি একটা অনুষ্ঠান ছিল স্যার। টয়নের চেহারাও সুন্দর, কাজে হাসিও সুন্দর হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনারা দুইজন কি বলবো, আমার অনেক পছন্দের, অনেক মানে অনেক ভালো মানুষ স্যার আপনারা, অনেক মানুষের মোমেন স্যার যেটা বললেন স্যার, স্যার তো মানুষের জন্য ডেডিকেটেড, সবসময় উপকার করে। মোমেন স্যার অনেক ইন্ট্রোভার্টের মানুষ, কিন্তু না মিশলে মোমেন স্যার এত ভালো বোঝা যাবে না। তো থ্যাংক ইউ। আজকে আসলে প্রোগ্রামটা আমরা সবাই খুব এনজয় করেছি। আমরা চাই যে সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেরকম প্রোগ্রাম আরো ভবিষ্যতে বিভিন্ন মানে আয়োজন করবে। So may I request our Sun Pharmaceutical head Sanjay Basu to give the vote of thanks. Thank you so much. Thank you, Dr. Chayan. Eminent Chairperson, Professor Mir Jamaluddin, and all our most valued physicians from across Bangladesh.
On behalf of Sun Pharma, I would like to extend my sincere gratitude to all of you for joining today's live session using different antihypertensives, a patient profile based approach. And your gracious presence is arranged by Sun Pharmaceutical Limited. I'm sure all of you would join me in thanking our chairperson, Professor Mir Jamaluddin, for sharing his excellent experience and his knowledge with all of us, and also thanking Dr. Abdul Momen for his excellent presentation as well as the lucid elaboration on the various facets of the using different antihypertensives, a patient profile based approach with the very live cases which he has from his experience shared with us. Thank you, Dr. Abdul Momen. It was indeed very gracious of you to find time for this event from your busy schedule. Thank you very much, sir. It was an honor to have you here as our esteemed speaker. And lastly, a very special thanks to Dr. Charan Singho for moderating today's event in a seamless flow and making it so lively. Thank you, sir. And I would also like to thank, on behalf of Sun Pharma, all the participants present here for gracing this occasion in spite of this challenging time. It was indeed our privilege to have all of you here. And also let me thank you for continuing your confidence in Sun Pharma products and extending their benefits to your patients. Thanks a lot for your great support all these years. Thank you all for being our nation's guiding light in the face of this adversity. Last but not the least, I would like to extend my sincere gratitude to all my fellow colleagues, the team of very motivated and dedicated assets of Sun Pharma. Thank you, Team Sun Pharma. And as Dr. Chan Singh has shared that we should like to continue more such program. So an advance invitation for our next session on 15th of January, and topic will be benefits and challenging of using fixed dose combination in managing type 2 diabetes. Thank you, everyone. Have a good night. And once Thank you. again, wish Good you all night. a very happy and prosperous new year. Thank you, sir. Happy New Year. Thank you. Thank you, sir. থ্যাংক ইউ জাহান, ওকে, খুব এনজয় গুড করছে। নাইট স্যার। Good night. জি স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার প্রোগ্রামটা। থ্যাংক হ্যাঁ, ইউ খুব স্যার। ভালো